নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আমরা সম্পূর্ণ নতুন ধরনের একটা আয়োজন আজকে থেকে আপনাদের জন্য করতে যাচ্ছি। আজকে থেকে না, ঠিক আমরা এর মধ্যে 2টা পর্ব করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। সো আমরা একটু ব্যতিক্রমভাবে এই পর্বগুলো সাজানোর চেষ্টা করছি। বেসিক্যালি একটা মানুষের ভেতরের মানুষটাকে আমরা বের করে আনার চেষ্টা করব। তার ভেতরে যা কিছু আছে, হয়তো উনি নিজেও অনেক সময় এই কথাগুলো বলেন নাই বা জানার নাই, সেরকম কিছু আমরা আজকে বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব। আজকে আমাদের সঙ্গে অতিথি আছেন আমার খুবই প্রিয় বন্ধু, আমার কাছের মানুষ, মার্ক অনুপম মল্লিক। উনি একজন কর্পোরেট ট্রেনার, উনি শিক্ষকতা করেন, উনি বিজনেস স্ট্র্যাটেজিস্ট। ওনার বেস্ট সেলার বই আছে বেশ কয়েকটা, আমি নিজেও 2-1টা পড়েছি। এবং এআই নিয়েও উনি কাজ করেন। সো আমরা আজকে ওনার কাছ থেকে শুনবো যে এবং আমরা চেষ্টা করব আপনাদের মধ্যে কিছু ইনফরমেশান, কিছু তথ্য পাস করতে, যাতে করে যে তথ্যটা আপনার জীবনে কাজে লাগবে এবং আপনি ডেফিনেটলি সেইখান থেকে কিছু জিনিস নিজের জীবনে যোগ করে আপনি এগিয়ে যেতে পারবেন। আমি শুরুতে একটা ইন্ট্রো দিতে চাই এরকম যে আমাদের বেশিরভাগ উদ্যোক্তা যারা ব্যবসা করতে আসি আমরা, আমাদের একটা টেন্ডেন্সি থাকে সারভাইভ করার। মানে অ্যাটিটিউডটা এরকম হয় যে আমি যদি সারভাইভ করতে পারি তাতেই চলবে। গ্রোথ নিয়ে আসলে আমাদের ভাবনা চিন্তা একটু কম থাকে। মানে বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাওয়া, 2x করা, 3x করা, 10x করা, সেটার ব্যাপকভাবে এগিয়ে যাওয়া, এই জায়গাগুলোতে আমার কাছে মনে হলো যে আমাদের ভাবনা বা চ্যালেঞ্জ বা রিস্ক নেওয়ার অ্যাটিটিউড, এই জায়গাটাতে আমার কাছে মনে হলো যে আমাদের একটু নজর কম। সেই জায়গাটাতে উনি আসলে বেসিক্যালি কাজ করেন এবং সেইটা নিয়ে আমরা আজকে একেবারে কেস স্টাডি সহ আলাপ করার চেষ্টা করব। চলুন আগামী 1 ঘন্টা ওনার সাথে আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ করি। মার্ক অনুপম ভাই, কেমন আছেন আপনি? ভালো আছি ইকবাল ভাই, আপনি কেমন আছেন? আমি খুবই ভালো, থ্যাংক ইউ ফর কামিং। আমরা একটু ডিফারেন্ট টাইপের একটা শো করার চেষ্টা করছি, কারণ গতানুগতিক শোগুলোতে যেটা হয় আমরা গল্প শুনি, কিছু তথ্য আসে, হ্যাঁ জীবনের গল্প থাকবে, কিন্তু আপনি দেখবেন আমরা নাম দিয়েছি আপনার ভেতরের আপনাকে জানতে চাই। সো আমরা একটু ভিন্নভাবে এই পর্বটা শুরু করতে চাই। প্রথমেই আপনার কাছ থেকে আমি আপনার কাজের জায়গাটাতে যাওয়ার আগে প্রথমেই যেটা জানতে চাই, আপনার জীবনের সংবিধান কি? ওকে, মানে এরকম হয় না যে দেশ চলে একটা সংবিধান দিয়ে, একটা প্রতিষ্ঠান চলে একটা সংবিধান দিয়ে, মেমোরেন্ডাম আর্টিকেলস দিয়ে বা পার্টনারশিপ এগ্রিমেন্ট দিয়ে। সো প্রত্যেকটা মানুষের তো একটা সংবিধান থাকা উচিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি। আপনি কি কখনো ভেবেছেন যে আপনার সংবিধানটা কেমন বা সেটা দেখতে কেমন? আপনি খুব ইন্টারেস্টিং একটা শব্দ নিয়ে আসছেন, সংবিধান। আমি আসলে এই শব্দটাকে যেভাবে করে দেখি সেটা হচ্ছে প্রিন্সিপালস। ওকে, বেসিক্যালি রে ডায়লো একজন বিখ্যাত বিলিয়নিয়ার আছেন, অনেক বয়স, উনি সম্ভবত 90-এর উপর এখন বয়স, ইফ আই এম নট রং। তো ওনার কাছ থেকে আমি প্রথম এই জিনিসটা শিখি, যেটা হচ্ছে প্রিন্সিপালস। এবং উনি এটাকে এভাবে বলেছিলেন যে আপনি যে লাইফে অনেক জিনিসপত্র করছেন, আপনি যদি র্যান্ডমলি একবার একটা করতে চান, এটা লাইফটা অনেক কঠিন হয়ে যাবে। তাহলে উপায়টা হচ্ছে আপনি যত লাইফে শিখতে থাকবেন সেখান থেকে আপনি প্রিন্সিপালস দাঁড় করাবেন এবং এটা আপনার ডিসিশন মেকিং এর কাজটা আস্তে আস্তে সহজ করে দেবে। ঠিক আছে, যে আমি আসলে প্রিন্সিপালস কিরকম? প্রিন্সিপালস হতে পারে যে আমি আসলে কোন জায়গাতে ইনভেস্ট করব, যদি এটা হতে পারে আমি একজন ইনভেস্টর, উনি একজন ইনভেস্টর, সো উনি ওই জায়গা থেকে এসেছেন। কোন ধরনের কোম্পানির সাথে যাব, কোন ধরনের মানুষের সাথে আমি সম্পর্ক করব, কার সাথে আমি করব না, ঠিক আছে, কোন জিনিসগুলো দেখলে আমি তার সাথে একটা ডিলিং এ যাব, কার জন্য যাব না। সো এটা ব্যক্তি টু ব্যক্তি কিন্তু ভ্যারি করবে। সো এই যে প্রিন্সিপালসটা, আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা আমাকে অনেক ইম্প্যাক্ট করেছে, যে আমি খুব ফ্রেমওয়ার্ক এবং এই জিনিসগুলোতে বিশ্বাসী ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের কারণে, এবং ডিসিশন মেকিংটা অনেক সহজ হয়ে যায়। কারণ যখনই কিছু একটা আসে আমরা কনফিউজড হয়ে যাই যে শুড আই ডু দিস, এটা কি করবো কিনা, এই জায়গাতে কি যাবো কিনা। কিন্তু যদি আমাদের একটা সেট অফ প্রিন্সিপালস থাকে, তখন আমরা ওইটাতে ফেলায় ভ্যালিডেট করতে পারি। এবং যদি কোনো জায়গাতে মনে হয় যে না, এটাকে আমি ভ্যালিডেট করতে পারছি না, তাহলে সেখান থেকে একটা নতুন প্রিন্সিপালসের শুরু হতে পারে। সো দ্যাট ইজ মাই। আপনি বলছিলেন শুড আই ডু ইট, এই জায়গাটাতে আমার একটু কথা আছে। সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছু করার চিন্তা করি, সেটা কি আমরা নিজের জন্য করি, পরিবারের জন্য করি, সমাজের জন্য করি, না টাকা কামানোর জন্য করি?
আপনার কি মনে হয় আপনি কেন করেন? এইটা আসলে কমপ্লিটলি পার্সন টু পার্সন ভ্যারি করে, মানে দেয়ার আর স্ট্রং রিজনস। কেউ কেউ আছে যে আমি জাস্ট টাকার জন্যই করব, আরেকটা স্পেকট্রামে আছে যে আমি আসলে আমার পুরোটাই দিয়ে দেবো। আমরা আমাদের ইতিহাসে অনেক মানে অনেক বড় বড় ব্যক্তিদেরকে দেখেছি যারা কিনা নিজের জন্য কিছুই করেনি, সব কিছু মানুষের জন্য করেছে। আবার দেয়ার আর ইন দ্য মিডল। আমার জন্য যে জিনিসটা হয়েছে যে একটা সার্টেন টাইম পর্যন্ত ডেফিনেটলি আমি আমার ক্যারিয়ার নিয়ে চিন্তা করেছি, কিভাবে করে আমি ভালো করতে পারবো এটা চিন্তা করেছি। একটা সার্টেন জায়গাতে রিচ করার পরে তখন মনে হয়েছে যে আসলে ইম্প্যাক্ট তৈরি করার জন্য কাজ করার দরকার, এবং মনে হচ্ছে যে ঠিক আছে যতটুকু নলেজ বা ইনফরমেশন আছে এই জিনিসগুলোকে একটা হতে পারে যে আমি নিজে এটা দিয়ে কোনো একটা ব্যবসা করব, কোনো একটা প্রতিষ্ঠান করব, সেটাকে বিশাল বড় করার চেষ্টা করব, হয়তো একটা প্রোডাক্ট সেলিং করলাম। আরেকটা জিনিস হতে পারে যে নো, বেসিক্যালি এই জিনিসটা যদি আমি 10 জনকে দিতে পারি, 100 জনকে দিতে পারি, তাহলে ইম্প্যাক্টটা কি হবে। আমি খুব সহজ নাম্বার দিয়ে জিনিসটা বলি, বুঝতে সুবিধা হবে। ডেফিনেটলি আমি ছোটবেলা থেকে বিজনেস বা এই জিনিসগুলো নিয়ে খুব আগ্রহ ছিল, যদিও পড়ালেখা করেছি ইঞ্জিনিয়ারিং, তারপর যখন MBA করছি IBA-তে, তখন মনে হচ্ছে ব্যবসা জিনিসটা শেখা দরকার। আমি কিন্তু শুরুর দিকে কমার্স ব্যবসা এগুলোতে আগ্রহী ছিলাম, এবং স্টার্ট আপ কীভাবে করা যায়, কীভাবে করে ফান্ডিং রেজ করা যায়, কীভাবে একটা $1 বিলিয়ন কোম্পানি তৈরি করা যায়, এগুলো নিয়ে একশো অনেক স্টাডি করেছি। একটা সময় যে আমার কাছে মনে হয়েছে আমার সুইট স্পটটা আসলে নলেজ গ্যাদারিং, শেয়ারিং বিসাইড বিল্ডিং আ বিজনেস। তার মানে আমি এখন ট্রাই করতে পারি যে একটা 5,000 মানুষের কোম্পানি তৈরি করব, হবে কি না হবে এটা তার একটা গল্প, টার্গেটটা কি। আরেকটা হতে পারে যে আমি যদি 5,000 মানুষকে হেল্প করতে পারি যারা 1 কোটি টাকা করে ব্যবসা করবে, তাহলে কিন্তু একটা 5,000 কোটি টাকার ইম্প্যাক্ট তৈরি করা সম্ভব। আই চুজ দ্য লেটার, ইট ইজ অ্যাবাউট চয়েস, সো আই চুজ দ্যাট পাথ। ডেফিনেটলি আমার একটা জায়গা থাকবে, বাট আদার দেন দ্যাট আমি যদি ওই ইম্প্যাক্টটা বিভিন্ন মানুষের লাইফে কিংবা সোসাইটিতে তৈরি করতে পারি। সো দ্যাট ওয়াজ মাই মোটো ফর লাস্ট সেভারাল ইয়ার্স। এমনিতে ধরেন অনেকে ডিসিশন মেকিংয়ে নানান রকমের একটা ঝামেলায় পড়ে যে আমি কি চাকরি করব, ব্যবসা করব। আপনি ট্রেনিংয়ে আসছেন, বা আপনারও হয়তো ব্যবসার স্বপ্ন ছিল, আপনি বলছিলেন যে ট্রাই করেছেন। কেন মানে যদি আপনার নিজের অভিজ্ঞতাটা শেয়ার করেন যে আপনি ওইদিকে না গিয়ে এদিকে কেন আসেন, মানে বিজনেসে গেলেন না কেন, সরাসরি প্রোডাকশন, ট্রেডিং, ম্যানুফ্যাকচারিং এগুলোতে না গেলেন না কেন? বেসিক্যালি আমার ক্যারিয়ারে দীর্ঘ একটা সময় কিন্তু আমি চাকরি করেছি, এবং সেটা প্রোগ্রামার হিসাবে। আমরা যারা আসলে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে, যেহেতু আমার সাবজেক্ট ছিল নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং যখন বুয়েটে ছিলাম, এবং আমাদের দেশে আমরা যারা সাধারণত একটু মিডল ক্লাসে বিলং করি, আমি কিন্তু পড়ালেখা অর্থাৎ বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং শেষ করার সাথে সাথে ব্যবসা করতে গিয়েছি ফ্রেন্ডরা মিলে। কিন্তু দ্য রিয়েলিটি হিট মি, যে আমি ওই সময় 2010, 11, 12 সালে যখন একটা ওয়েবসাইট বানাবো, আমি তখন চিন্তা করেছি অনলাইন ব্যবসা করব। বাট আমি একজনের কাছে গেলাম এবং সে আমাকে বললো যে 3 লাখ টাকা লাগবে ওয়েবসাইট বানাতে। তখন তো এত ওয়ার্ডপ্রেস বা এগুলো ছিল না। সো 3 লাখ টাকা আমি একজন ভার্সিটি পাস করা স্টুডেন্ট কোথা থেকে অ্যাফোর্ড করব, এবং অল দিস বিজনেস। সো দেন আই ডিসাইডেড আই হ্যাভ টু গো ফর দ্য জব অ্যান্ড সাপোর্ট মাই ফ্যামিলি। বাবার বয়স হয়ে যাচ্ছে, ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে। তখন কিন্তু ন্যাচারালি চাকরিতে ঢুকে গেলাম, সেটার পাশাপাশি MBA করলাম। ওই স্বপ্নটা কিন্তু ছিল ব্যবসা করব, এবং চাকরির পাশাপাশি কিন্তু আমি MBA করছি, পাশাপাশি ব্যবসা কি করা যায়। একটা ব্যবসা করলাম ই-কমার্স, একটা শিপিং ইন্ডাস্ট্রিতে পার্টনারশিপে করলাম, এরকম এই জিনিসগুলো কিন্তু করছি। দীর্ঘ সময় কিন্তু ফ্যামিলি নিড থেকে, নিজের নিড থেকে একটা ব্যাকবোন তৈরি করার জন্য প্রায় 1 যুগের উপর বেশি সময় ধরে কিন্তু আমি চাকরি করেছি, একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে থেকে শুরু করে কান্ট্রি লিড পর্যন্ত কোড ক্রাফটার্স ইন্টারন্যাশনালে। ইন দ্য মিন টাইম আমি যখন অনেকগুলো ব্যবসা করেছি, সেখান থেকে আই ফাউন্ড দ্যাট সুইট স্পট, যে ট্রেনিং, কনসালটেন্সি, টিচিং, পাশাপাশি আমার অন্যান্য বিজনেস, এগুলোতে আমার ইন্টারেস্ট। এবং দেন আমি 2025 সালে যে কিন্তু ডিসাইড করে যে এখন জব পুরোপুরি ছেড়ে দিয়ে আমি আমার বিভিন্ন ধরনের যে ব্যবসাগুলো সেগুলোতে আসলে ফোকাস করব। সো ইটস আ সুইচ, এবং এটা আসলে ডে ওয়ানেই যে বলা যায় তাও না। আমরা অনেক সময় শুনি যে KFC-র যে ফাউন্ডার ছিল সে অনেক বছর বয়সে শুরু করেছে, তো এত বড় একজন ব্যবসায়ী উনি কেন 30 বছর বয়সে ব্যবসা করলো না, তাই না? তার যদি DNA-তেই থাকে তাহলে তার অনেক আগে শুরু করার কথা ছিল। আই বিলিভ দ্যাট, ঠিক না? আমরা বলি আমাদের প্রাণ বাংলাদেশের এত বড় একটা কোম্পানি, উনি তো 30 বছর বয়সে, 40 বছর বয়সে শুরু করেনি, সম্ভবত রিটায়ার্ড হওয়ার পরে শুরু করেছেন। তার মানে কি ওইটা ওনার ভিতরে ছিল, কিন্তু ওটা বাইরে হয়তো কোনো একটা সময় বা ক্লিক করতে হয়। আবার আপনি বাংলাদেশের স্যামসনি চৌধুরীর কথা বলেন, স্কয়ার, উনি তো একদম ছোটবেলা থেকে শুরু করে দিয়েছেন। সো দ্যাটস দ্য ডিফারেন্স। সো ইটস ফাইন্ডিং ইয়োরসেলফ। সো আপনার ভেতর থেকে জিনিসটা যায় নাই, সেটা সেই বীজ এখনো ভেতরে আছে, বাট ইন দি মিনটাইম আপনি ট্রেনিংটাকে সামনে নিয়ে এসেছেন। কোন ভালো লাগাটা, মানে কোন প্যাশনটা আপনাকে এই লাইনে আসতে উদ্বুদ্ধ করেছে? রাইট। সো
আমি যখন ব্যবসা করেছি, বললাম ই কমার্স ব্যবসা, শিপিং ব্যবসা, যেগুলো আমার তো এখনও আছে, এগুলো করতে গিয়ে দেখছি এগুলো হ্যাসলগুলো আমি করছি, বাট কোনো একটা জায়গায় যেন মনে হচ্ছে ফুলফিলিং, ওই স্যাটিসফ্যাকশন ফিলটা আসছে না। বাট যখন আমি কনসালটেন্সি করতে শুরু করি, আমি অ্যাক্সিডেন্টাল কনসালটেন্ট, আমি নিজেকে বলি অ্যাক্সিডেন্টাল কনসালটেন্ট। আমি একটা ফ্রেন্ডের সাথে কাজ করছি, সে বললো আমাকে একটু হেল্প করো, সেখান থেকে বললাম কিভাবে করে করবো, একটা চাকরি করি আরেকটা তো করা যায় না, তাহলে কনসালটেন্সি করলে হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যাভয়েড করা সম্ভব। দ্যাটস ওয়েন আই স্টার্টেড লার্নিং অ্যাবাউট কনসালটেন্সি। এবং আমি দেখলাম যে আমার পড়তে ভালো লাগে, ছোটবেলা থেকে আই লাভ রিডিং বুকস। বড় হওয়ার পরে আই রিড লট অফ বুকস, আমি থাউজেন্ডস উপরে বিজনেস বই আই হ্যাভ ইন মাই কালেকশন। এবং আমি দেখলাম এই যে স্টাডি, রিসার্চ এবং শেয়ারিং, এই জিনিসটার সাথে আমার এই কনসালটেন্সি, কর্পোরেট ট্রেনিং অ্যালাইন্ড হয়ে যাচ্ছে। এবং আমি ওই হাসলের এখানে আমি সারাদিন কাজ করছি, ওখানেও সারাদিন কাজ করতাম, বাট দিস এট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে আরও বেশি স্যাটিসফ্যাকশন দিচ্ছে। সো দেন আই ডিসাইডেড ওকে দিস ইজ মাই রেস্ট অফ দ্য লাইফ হোয়াট আই ওয়ান্ট টু ডু অ্যাকচুয়ালি। অ্যাবসলিউটলি। এবং আপনি বলছিলেন যে আপনি শুরুর দিকে স্টার্ট আপ ই কমার্স নিয়ে কিছু নাড়াচাড়া করেছেন। মানে আমাদের দেশে হয় কি, কোনো একটা জিনিস শুরু হলে আমরা নষ্ট করে দিতে খুব পছন্দ করি। মানে স্টার্ট আপ জিনিসটা এত চমৎকার একটা জিনিস, সারা পৃথিবীতে এত দুর্দান্ত কাজ করছে, আমরা কেন যেন ওটার গলা টিপে মেরে ফেললাম। একদম। তো আমরা এটা কোথায় শিখলাম যে বার্ন করতে হবে, যে জিনিসের দাম মানে কস্টিং প্রাইস 10 টাকা, সেটা 5 টাকায় বিক্রি করতে হবে কোনো লাভ ছাড়া? এটা কোথেকে শিখলাম? আমাদের এখানে না, মানে এইটার রুটের প্রবলেমটা আরো অনেক গভীরে। ইটস নট অনলি স্টার্ট আপ, আমাদের হচ্ছে কি আমরা খুব কুইকলি বড় লোক হতে চাই, এরকম একটা জাতি, ভেরি মাচ শর্টকাট। ইটস নট অনলি স্টার্ট আপ, আপনি দেখেন আমাদের দেশে যত রকমের স্ক্যামিং, বড় বড় স্ক্যামিং, সবগুলো রুট হইতেছে পিপল ওয়ান্টেড টু গেট রিচ কুইকলি। আমি কষ্ট করে একটা স্কিল শিখে 20,000 টাকা চাকরি করব না, কিন্তু আমাকে যদি কেউ বলে আমাকে 5 লাখ টাকা দাও, তারপরে তুমি মাসে মাসে 5 লাখ টাকা ইনকাম করতে পারবা, ওইটাতে আমি জমি জমা গরু বেচে আমি শুরু করে দেব। এই যে জিনিসটা, মানে আমরা 25 বছর ধরে ব্যবসা করে এই জায়গায় আসলাম, এটা আমি গতকালকে আমি ধরেন ফেসবুকে দেখতেছি যে একজন এসে বলতেছে যে ই কমার্স ব্যবসা করে আমার 10 দিনে, নতুন ব্যবসা 10 দিনে 1 কোটি টাকা। উই আর ডুইং বিজনেস। আমার সাথে অসংখ্য স্টুডেন্ট আছে, আপনি লাখ লাখ উদ্যোক্তাকে শিখাচ্ছেন। আপনার লাইফে আপনি কতজনকে দেখেছেন যে এক সপ্তাহে 1 কোটি টাকার ই কমার্সে সেল করে ফেলছে? আমার তো প্রথম শর্তই হচ্ছে তোমার যদি তাড়াহুড়া থাকে এখানে এসো না, তাই না? শর্টকাট। এই যে দেখেন, এই যে এই কথাটা যে বলতেছে, তার কাছে যে সবাই আবার দৌড়াচ্ছে, দ্যাট ইজ দ্য প্রবলেম। এখন স্টার্ট আপে কোথা থেকে আসলাম কথাটায়, এই যে আমাদের বাই নেচার জাতিগত যে সমস্যা, এইটার কারণে কি হয়, আমরা সারা বিশ্বের সফল গল্পগুলা দেখি, সফল গল্পগুলার পিছনের জার্নিটা দেখি না, শুধুমাত্র দেখি যে অ্যামাজন হয়ে গেছিল, ফেসবুক এমন হয়ে গেছে, এই গল্পটা দেখে আমরা ওই কাজটা করা শুরু করি। বাট এইটার ব্যাকগ্রাউন্ডে যা যা কাজ ছিল, এইটাকে আমরা দেখতে চাই না, এবং আমাদের দেশে এসে আমরা রেপ্লিকেট করতে চাই শুধুমাত্র ওই যে সাকসেসের যে রাতারাতি বড় লোক হয়ে যাওয়ার যে ব্যাপারটা। সো স্টার্ট আপেও তাই, আমরা সবসময় দেখেছি যে অমুক দেশের অমুক কোম্পানি এত $1 বিলিয়ন ফান্ডিং পেল, সো দ্যাট বিকাম আওয়ার লাইক মোটো, যে আমাকে ফান্ড রেজ করতে হবে, মানে ওটাই একমাত্র সফলতা, ফান্ড রেজ করা। ব্যবসা কি হবে বা বিজনেস প্ল্যান কি, প্রফিটেবিলিটি কবে আসবে, আরওআই কি হবে, এগুলো নিয়ে কোনো মাথা ব্যথাই নাই। আপনি চিন্তা করুন ওর দেশে ওই ইকোসিস্টেমটা কি, ইকোসিস্টেমটা হচ্ছে ভাই আমার গভর্নমেন্ট সাপোর্ট আছে, আমার মেন্টর আছে। আজকে ফেসবুকের কথা বলে আমরা গলা শুকায় ফেলি, আমরা বড় বড় কোম্পানি বলি, আপনি ওর ফান্ডিংটা দেখতেছেন, ওই ফান্ডিং এর পিছিয়ে ব্যক্তিগুলো কি ছিল, নেভাল রেভিকান্ট, তাই না, বিল ক্যাম্বেল, অ্যাপলের বিল ক্যাম্বেল, তারা যে তাকে হেল্প করছে, যে খালি এমন না যে তোমাকে টাকা দিছি, পাশাপাশি কেমনে ব্যবসা গ্রো করবা, কেমনে করবা, নেটওয়ার্ক করে দিচ্ছে, মেন্টরিং দিচ্ছে। তো আমরা খালি টাকাটা দেখছি, কিন্তু আমরা ওই মেন্টরিংটা, ব্যাক অফ দ্যাট, এগুলো দেখি নাই। এই ইনফ্রাস্ট্রাকচার যদি পুরোটা না থাকে, শুধু যদি টাকা দিয়ে সেই কোম্পানি চলবে, এই টাকা দিয়ে কি করবে সে? এই টাকা তো সে ইউজ করতে পারবে না, সে তো জানবে না স্ট্র্যাটেজিক্যালি কোথায় ইনভেস্ট করবো, কি করবো। সো দ্যাটস ওয়াই উই আর ফেলিং অল অফ দিস থিংস, যে উইল গেট কুইক মানি, আমরা ক্যাশ আউট করে ফেলবো। তারপরে আমাদের দেশে স্টার্ট আপের অনেক প্রবলেম তো আছে, আমাদের ইকোসিস্টেম, বাইরে থেকে টাকা ঢোকার ব্যবস্থা, বের হওয়ার ব্যবস্থা, ওই আলোচনাতে গেলাম না। আমি শুধু আমাদের জাতিগত একটা প্রবলেমের কথাই বললাম।
যে আমরা এটা আমি অনেকগুলো স্টার্টআপের আইডিয়া প্রজেক্টের জাজ হিসেবে ছিলাম। আমি দেখেছি দে হ্যাভ এ ভেরি গুড ফ্যান্টাস্টিক আইডিয়া, আমাদের তরুণদের খুবই ইনোভেটিভ, এক্সেলেন্ট আইডিয়া, গেলে ভালো লাগে আসলে। বাট আইডিয়াটা সে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে এটা তার জানা নেই, এবং যারা না থাকাটা খুবই স্বাভাবিক। কিন্তু কেউ কেউ সেখানে ফান্ড দিচ্ছে, কিন্তু সেটা ইমপ্লিমেন্টেশনের জায়গাটাতে যেটা আমরা বললাম কোনো রকম হেল্প করছি না আমরা, তাহলে তো এটা ফেল করবে। অনেক ভেঞ্চার ক্যাপিটাল এটা সেটা আমাদের দেশে হয়েছে, ঠিক আছে, অনেক আইডিয়া কম্পিটিশন সব জায়গাতেই হয়েছে যে তোমাকে একটু ফান্ডিং দেবো, বাট তারপরে ওকে নার্চার করার জন্য একটা লং জার্নি স্ট্র্যাটেজিক্যালি নিয়ে যাওয়ার জন্য আপনি দেখেন স্টিল নাও আমি কেন কনসালটেন্সি শুরু করলাম, আমি দেখলাম স্ট্র্যাটেজি না বুঝে তো ব্যবসা করতে পারবো না। ইকবাল ভাই, আপনার ব্যবসাটার বয়স আজকে কত বছর হয়েছে? প্রায় 25 বছর। প্রায় 25 বছর। এই ব্যবসাটা কি শুধুমাত্র হাইপে হয়েছে? স্ট্র্যাটেজি, মার্কেটিং, এই জিনিসগুলো তো করেই তো একটা ব্যবসা হয়। এইটা আপনার প্রতিটা ব্যবসার জন্যই সেম। অ্যাবসলিউটলি। এমন কোনো ব্যবসা নেই যেখানে আমি এমন কোনো প্রোডাক্ট বানাই ফেলেছি আর এটা ম্যাজিক্যালি হয়ে যাবে। যাই না বানাই, আমি যতই ম্যাজিক্যাল জিনিস বানাই, আমি যদি ডিম বিক্রি করি সেখানেও আসলে আমার ওই কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। আর আমি যদি এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে স্মার্ট প্রোডাক্টটা, আইফোনের মতো প্রোডাক্টটা নিয়ে আসি, তারপরে আমাকে ওই একই স্ট্র্যাটেজির মধ্যে দিয়ে যেতে হবে, ওটা তো শিখতে হবে। অ্যাবসলিউটলি। বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে আমরা এখন আলাপ করব। আমি একটু আগে বলছিলাম যে আমাদের বেশিরভাগ ব্যবসায়ীরা আমি দেখেছি, আমার অনেক বন্ধুদের সাথে দেখেছি, আমার সাথে হাজারো লাখো উদ্যোক্তাদের আমি দেখেছি, সবার একটাই অ্যাটিটিউড থাকে যে আমি ব্যবসাটা করছি যাতে আমি আমার সারভাইভ করতে পারি কোনো রকম, মানে আমার যে গ্রোথ করা দরকার, আমার যে 2024 থেকে 25 থেকে 26 যে আমাকে এগিয়ে যাওয়া দরকার প্রত্যেক বছর একটু একটু করে, সেইটা নিয়ে খুব একটা ভাবনা চিন্তা নাই। যে আমি কোনো রকম যদি ব্যবসাটা টিকায় রাখতে পারি এইটুকুর মধ্যে আমাদের সে, এবং ডেফিনেটলি ওই চেষ্টাটা নিতে গেলে তাকে রিস্ক নিতে হবে, হ্যাঁ, তাকে সিদ্ধান্ত নিতে হবে। সো এই জায়গাগুলোতে অনেকে ভয় পায়, আমরা এই জায়গাগুলো নিয়ে আপনার সাথে আলাপ করবো। আপনি যদি একটা স্পেসিফিক কেস স্টাডি আপনি যেটা সলভ করেছেন, কিভাবে তাদেরকে বিজনেস স্ট্র্যাটেজি দিয়েছেন যেটার কারণে তার বিজনেসে গ্রোথ এসেছে। অ্যাবসলিউটলি, দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আসলে আমি ছোট ছোট কিছু উদাহরণ দিই, যেহেতু আমাদের এখানে অনেক উদ্যোক্তা আছে নিজের বলার মতো গল্পতে, যারা কিনা নতুন শুরু করছে। আমি দুইটা উদাহরণ দিই, একটা হচ্ছে নতুন, আরেকটা হচ্ছে যে ধরেন আরেকটু বড়। আমি সাধারণত আমরা কনসালটেন্সি যাদের সাথে করি, গ্রুপ অফ কোম্পানি বড়, ওদের গল্পে গেলাম না, ওটার সাথে আসলে ম্যাচ করা যাবে না। আমার দুইটা স্টুডেন্টের উদাহরণ দিই, গত 1 বছরের রিয়েল উদাহরণ। প্রথমটা বলি যে মান্থলি তার 1,20,00,000 টাকার মতো বিজনেস। সো আমার সাথে উনি, আমার একটা প্রোগ্রাম আছে গ্রোথ হেক্স, যেখানে আমরা গ্রোথ নিয়ে 3 মাস শিখাই। তো ওইটার পার্ট হিসেবে উনি আমাকে একদিন বললেন যে স্যার আমি 1,20,00,000 18 লাখে যে আটকে আছি, এবং উনি প্রিন্টিংয়ের ব্যবসা করে। আমার ফেসবুকেও আমি ওনার একটা কেস স্টাডি দিয়েছি। সো আমি আর গ্রো করতে পারছি না, এবং আমি স্যার এমন একটা ব্যবসা করি যেটা তার রাতারাতি 10 গুণ গ্রোথ করা যাবে না, আপনি যতই মোটিভেশন দেন। ইন্ডাস্ট্রি একটা স্যাচুরেশন জায়গা আছে, আমি চাইলে এটাকে 10 গুণ করতে পারবো না। ক্যাপাসিটি, মেশিনারিজ, টাকা পয়সা লাগবে, তো ফ্যাক্টরি 1 কোটি টাকার ফ্যাক্টরি আছে, ওখানে তো আমি চট করে 10 কোটি টাকার ফ্যাক্টরি বানাতে পারবো না। সো কী করা যায়? তখন আমি ওনাকে ধরে ওনার ব্যবসাটাকে ধরে ঘন্টাখানেক বসেছি, বাট উনি আমার যেহেতু 3 মাসের প্রোগ্রামে ছিল, অত বেশি সময় দিতে হয় নাই। আমি ওকে কয়েকটা স্ট্র্যাটেজিক পয়েন্ট দেখালাম যে দেখেন, আপনি এই এরিয়াতে কাজ করতেছেন, আপনি ওই নিশটাতে একটু খুঁজে বের করেন। আপনি যে প্রোডাক্টটা দিচ্ছেন এইটার ফরওয়ার্ড লিঙ্কেজ, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, অর্থাৎ এর বাইরে আরও কিছু প্রোডাক্ট লাইন খুঁজে বের করেন। এভাবে করে আপনি কিছু কাজ করেন, এবং এরকম আরও বেশ কিছু জিনিসপত্র দিলাম। ইন্টিমেসি প্রিন্টার্স, ওনার একটা প্রিন্টিং, উনি বিভিন্ন প্রিন্টিংয়ের কাজ করে বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানির সাথে। ইমরান, ওনার নাম হচ্ছে ইমরান ভাই, হ্যাঁ। সো মাহবুর রহমান ইমরান ভাই। সো ইমরান ভাই সেখান থেকে 6 মাস পরে এসে উনি আমাকে বললেন যে স্যার আপনার এই জিনিসপত্রগুলো আমি একটু একটু করে অ্যাপ্লাই করেছি, এবং আমার এখন 1,60,00,000 টাকা। 1,20,00,000 থেকে 1,60,00,000 মানে কিন্তু প্রায় 30% গ্রোথ কিন্তু, এবং 40,00,000 টাকার গ্রোথ। এবং উনি বললেন আমি 2 থেকে 2.5 কোটি টাকা এই ডিসেম্বরে 2026-এ আমার টার্গেট। এটা গেল। আমাকে জাস্ট 3টা বা 4টা পয়েন্ট বলেন যে কি কি। প্রথম জিনিসটা আমি ওনাকে যেটা বলেছি যে আপনাকে নিশ ফোকাস করতে হবে, যে আপনি হয়তো অনেক আপনি ফার্মাসিউটিক্যালসদের সাথে কাজ করতেছেন, আর কার বাংলাদেশে হয়তো ফোকাস করতে পারেন যে আপনি প্রিন্টিং করতে পারবেন। 1 2 নম্বর হচ্ছে উনি এই ফার্মাসিউটিক্যালসদের মধ্যে আর একটু নতুন টাইপের জিনিসপত্র দরকার, কিন্তু সবাই দিচ্ছে না, এইরকম কোনো একটা জায়গা খুঁজে বের করেন। ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিই, যে ওনারা একটা ডায়েরি বানায়। তো সব ফার্মাসিউটিক্যালস কোম্পানি আপনি দেখবেন প্যাড ডায়েরি বানাচ্ছে,
কিন্তু উনি একটা ইনোভেটিভ, একটু নকশি কাঁথা স্টাইলের জিনিস, এটা সাধারণত কেউ বানায় না। তো আমি বললাম যে এই জায়গাগুলোতে আপনি ধরেন ছোট ছোট, এইগুলা প্রফিটে অ্যাড করবে। নাম্বার 1 গেল। নাম্বার 2 গেল হচ্ছে আপনাকে যে রিস্কের কথা বলছেন, ইনভেস্টমেন্ট। ওনার যে ক্যাপাসিটিটা আছে, এই ক্যাপাসিটি কিন্তু লিমিটেড, উনি এর বেশি প্রিন্ট করতে পারছেন না। সো উনি যেটা করলেন, ব্যাংক থেকে একটা লোন নিলেন, একটা সার্টেন অ্যামাউন্টের লোন নিয়ে উনি একটা বড় ফ্যাক্টরি তৈরি করলেন, বেশি মেশিনারিজ আনলেন, কাজের ক্যাপাসিটি। কারণ আমি যখন কাজের ক্যাপাসিটি বাড়াই না, আমি কিছু অপরচুনিটি লুজ করতেছি, আর একবার যে ক্লায়েন্ট আমার কাছে ছুটে যাচ্ছে সে কিন্তু আমার আসছে না। সো আমাকে ওই ড্রাইভটা দিতে হবে যে ঠিক আছে আমি আগামী 1 বছরে এই 2 নাম্বার ড্রাইভটা দেবো। 3 নম্বর উনি যেটা করতেন যে উনি সোশ্যালি খুব একটা হয়তো অ্যাক্টিভ ছিলেন না, কারণ ওনার ওই ইন্ডাস্ট্রিটাও খুব একটা ভালো ছিল না। সো আমি ওনাকে বললাম আপনি একটু, যদিও আপনি সোশ্যালি অ্যাক্টিভ না, অ্যাটলিস্ট আপনি ওনাদের সাথে কমিউনিকেশন বাড়াই দেন, রিটেনশন করেন। যার সাথে আপনি 10 লাখ টাকার কাজ করছেন ওর সাথে আপনি আরো ফার্দার কমিউনিকেশন করেন। আপনি দেখেন যার সাথে গত 2-3 বছর কাজ করেছেন এখন আর কাজ দিচ্ছে না, তার সাথে আবার কমিউনিকেশন করেন। এই যে কমিউনিকেশনগুলো যখন বেড়ে গেল, যখন আমি তার টপ অফ মাইন্ডে থাকলাম, তখনই কিন্তু আমার, সে যখন নতুন একটা কাজ তখন কিন্তু সে আমাকে স্মরণ করলো। এই 3টা কাজই ওনাকে বেসিক বলেছিলাম। এর বাইরে আমি মার্কেটিং ফানেল থেকে শুরু করে অনেক কিছু করতে, বাট পার্সোনালি ওনাকে কাস্টমাইজ আমি এই নিশের কথা বললাম, একটু রিস্ক ইনভেস্টমেন্ট ওনার ব্যবসা নিয়ে যে বললাম, তৃতীয়ত বললাম রিটেনশনে ফোকাস করেন রেদার দেন অ্যাকুইজিশনই খালি করতে হবে, মানে রিপিট কাস্টমার। হ্যাঁ, এইটাকে আপনারা তো অলরেডি আছে, ওদেরকে আবার ফিরায় আনেন, ওদেরকে আরো নতুন প্রোডাক্ট দেন, নতুন সার্ভিস দেন, নতুন কিছু দেন, দ্যাটস ইট। আরেকটা উদাহরণের কথা বলছিলেন। রাইট। সো আরেকটা উদাহরণের কথা আমি যদি বলি, বাংলাদেশে ও একজন উদ্যোক্তা ছিল এক সময়। হ্যাঁ, সো সে একসময় ব্যবসা করেছে এবং বাংলাদেশে যে বিভিন্ন রকমের স্ক্যামি জায়গাটাতে যে ইনভেস্ট করেছে, যেখানে ইনভেস্ট করার পরে টাকা পয়সা হারিয়ে বাধ্য হয়ে সে আবার চাকরি করতে ফিরে গেছে। তো চাকরি করতে করতে তার মধ্যে তো স্বপ্নটা আছে ব্যবসা করতে হবে। সো তার নাম হচ্ছে মোস্তাফিজ, সে ঢাকার বাইরে চাকরি করে। সো সে একটা মেডিকেল ইয়াতে কাজ করে। সো সে আবার আমার এখানে আসলো এবং আসার পরে সে যেটা বুঝতে পারছিল না যে আমি কিভাবে করে ব্যবসা করব, কি ব্যবসা করব, ভেরি মাচ স্ট্রাগলিং যে কি করব। আমি তাকে যেটা হেল্প করলাম যে আপনার আসলে কোর স্ট্রেংথের জায়গাটা কি। তখন সে বলবো যে আমি আসলে মেডিকেল এই জিনিসটা বুঝি, মেডিকেল ইকুইপমেন্ট এই জিনিসটা বুঝি, এই জিনিসটা আমার খুব ভালো আইডিয়া আছে, আমি মার্কেটিং পারি। যেটা আবার মেডিকেল যে ইনস্টিটিউশনগুলো, ডায়াগনস্টিক সেন্টার বেসিক্যালি, ওরা কিন্তু মার্কেটিং পারে না। আপনি বাংলাদেশের ডায়াগনস্টিক সেন্টার কিন্তু দেখবেন ওরা এক্সপার্টিস, কিন্তু এটাকে মার্কেটিং কেমন করতে হবে জানে না। সো ও আমার কাছে মার্কেটিং শিখতেছে। তাইলে এক হচ্ছে সে এই যে মার্কেটিং পারে, সে ওই জিনিসটা বুঝে, এটা তার মার্কেট। 3 নম্বর সে বললো যে আমি যেহেতু এখানে কয়েক জায়গায় কাজ করেছি, আমি একটা নেটওয়ার্ক মেনটেন করি, অনেক ডায়াগনস্টিক কোম্পানির সাথে আমার কানেকশন আছে। অথচ এর আগে সে কি ব্যবসা করতে গেছে শোনেন, সে পাঞ্জাবির ব্যবসা করতে গেছে। ঠিক আছে, সে 5 লাখ টাকার পাঞ্জাবি কিনে কোনো এক জায়গাতে তাকে বলেছে যে আপনি এরকম কেনেন, এটাকে অনলাইনে অ্যাড দেন, তাইলে এরকম কোটি কোটি টাকা অ্যাড হবে। এগুলো করতে গিয়ে হয় নাই। আমি তাকে ওই ই-কমার্স থেকে বের করে আনলাম এবং সে এই জায়গাটায় শুরু করলো এবং সে কী করলো, একটা প্রোডাক্ট বানালো, একটা সার্ভিস বানালো। তারপরে সে এজেন্সিগুলো, ওই ডায়াগনস্টিকগুলো যে বলা শুরু করলো যে আমি আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার এলাকার থেকে বেশি রোগী আপনাদের এখানে নিয়ে আসবো। তারপরে সে একটা সফটওয়্যার বা অ্যাপ কারোর সাথে পার্টনারশিপ করে ওইটার কমিশন নিয়ে তাদেরকে দেওয়া শুরু করলো যে সে তার রোগী ম্যানেজমেন্ট করবে, এরকম একটা সফটওয়্যার। এই যে দেখেন তার স্ট্রেংথের জায়গাটা, তার অলরেডি বিল্ড আপ একটা কমিউনিটি রেডিমেড বসে আছে এবং তার মার্কেটিংয়ের দক্ষতা যেটা ওই ইন্ডাস্ট্রিতে নাই, এইগুলাকে কাজে লাগায় যে যখন সে নামলো তখন কিন্তু সে পারছে। কিন্তু আমি যখন যাবো যে অমুকে ঘির ব্যবসা করতেছে, যাই আমিও ঘির ব্যবসা করি, জীবনে আপনি ঘি চিনিনি না। তার মানে আমরা আসলে আমাদের স্ট্রেংথটা আগে খুঁজি না, যে আমার কোনটাতে আমার আগ্রহ আছে, দেখা দেখি ব্যবসা। এই আরও একটু যদি আমি ডিপে যেতে চাই যে আমার স্ট্রেংথটা আমি কিভাবে খুঁজে বের করব। এইটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা, যেটা আমি আমার গল্পটা শুরু করেছিলাম যে আমি কিন্তু নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করেছি। বাংলাদেশে যেটা হয় যে আপনি যখন ভার্সিটিতে অ্যাডমিশন দেবেন, আপনি যে সাবজেক্টে পড়তে চাইবেন আপনি যে পাবেন এমন তো কোনো শখ নেই। আমার হয়তো সিএসসিতে পড়ার ইচ্ছা ছিল, পাইনি বেসিক্যালি বুয়েটের। দেন কি হলো, আমি যখন চাকরি করতে আসলাম তখন আমার মনে হলো নেভাল আর্কিটেকচারে চাকরি করবো না, পড়ালেখা করেছি জাহাজ যেগুলো দেশের বাইরে ভালো, বাংলাদেশে করবো না। কম্পিউটার সায়েন্সে চাকরি করতে করতে যখন আমি এমবিএ করতে গেলাম, আমার ডিসিশন ছিল আমি ফিনান্সে মেজর করব। ওকে, কারণ আমার যে সফটওয়্যারটা আমি কাজ করি, এটা একটা ফরচুন 500 কোম্পানির সাথে কাজ করে, ফিনান্সিয়াল সফটওয়্যার বাংলাদেশে খুব নাম করা, ওয়ার্ল্ড ওয়াইড আমরা ভালো করছি। সো আমি ফিনান্স যদি শিখি এই সফটওয়্যারটা কাজ করতে যাব। আমি যেদিন প্রথম মার্কেটিংয়ের কোর্স করলাম, আমাদের ইফতেখার আমিন স্যার আইবিএর ওই কোর্সটা নিলেন। প্রথম দিন ক্লাস করার পরে ইট জাস্ট টাচড মি, না মার্কেটিং ইজ হোয়াট আই নিড টু লার্ন।
এবং আমাকে মার্কেটিংয়ে মেজর করতে হবে। সেখান থেকে দেখেন আমি করলাম এবং আমি ভাবলাম ব্যবসা করতে হবে। অনেক ধরনের ব্যবসা করতে করতে চলে গেলাম। একবার ভাবলাম আমরা হ্যান্ডলুমের ব্যবসা করব, একবার ভাবলাম কোয়ার্কিং স্পেসের ব্যবসা করব। এরকম ভাবতে ভাবতে আমরা দেখলাম যে ডিজিটাল জিনিসটা পছন্দ, ইঞ্জিনিয়ারিং করেছি, কম্পিউটারের প্রতি ইন্টারেস্টেড, ইট ইজ ফাইন্ডিং ইয়োর সেলফ। তারপরে আমি সেই ই কমার্স ব্যবসাটা করলাম। এরপরে জাহাজের বিজনেস যেটা বললাম যে শিপ ডিজাইন ফার্ম, সেটা ফ্রেন্ডদের সাথে করলাম। নন প্রফিট অর্গানাইজেশনে করলাম। যখন আমি 4-5টা করছি, আফটার ডে আফটার মান্থ উই স্টার্ট ফিলিং লাইন কোনটা আমাকে আসলে বেশি অ্যাট্রাক্ট করছে। এটা আসলে কাগজ কলম নিয়ে বসলে অনেক সময় হয় না, হয়তো আমি চক ডাউন করতে পারি যে আমার কোন জিনিসটা ভালো লাগে কোনটা লাগে না, কিন্তু কাজে নামার পরে ইটস আ গাট ফিলিং। সো ইউ হ্যাভ টু ট্রাস্ট দ্য গাট অ্যান্ড অপরচুনিটিজ অ্যান্ড অল অফ দিস। আমি একটা কথা বলি, দিল কো সুনো। আচ্ছা, ওকে। মানে হৃদয়কে শোনা দরকার, যে আমার হৃদয় কি চায়। আমরা আমাদের অনেক সময় পছন্দের বাইরে বা স্যাটিসফ্যাকশনের বাইরে কোনো কাজ করলে আমরা ক্লান্ত হয়ে যাই। রাইট। তো এখন ধরেন মানে এটা মানুষের নির্ভর করে, ওই জন্য ওই যে মেলামেশার জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি বলছিলেন যে আমরা যখন মেলামেশা করতে থাকবো বিভিন্ন মানুষের সাথে, তখন কিন্তু অনেক আইডিয়া আসা শুরু করবে। আইডিয়া আসা শুরু করবে, এবং আইডিয়াগুলোর সাথে আমার স্ট্রেংথটাকে যদি ম্যাচ করানো যায়, তাহলে পরে কিন্তু ওই মানে এটা কি বলে ফোকাসটা তৈরি হয়। এক্সপ্লোরার হইতে হবে, মানে ভেরি মাচ ওপেন মাইন্ডেড হতে হবে, চোখ মুখ খোলা রাখতে হবে, ওপেন মাইন্ডেড হতে হবে, এক্সপ্লোর করতে হবে, দেখতে হবে যে কোনটা আমাকে কাজ করছে, কোনটা আমাকে টানছে। আমি যদি ফিক্সড হয়ে বসে থাকি তাহলে আসলে এই জিনিসটা পসিবল না। ধরেন ইন অ্যান অ্যাভারেজ, যেমন আমার এখানে প্রায় লাখো উদ্যোক্তা আছে, আপনি তো জানেন আমি গত প্রায় 8 বছর 3 মাসে প্রায় 33টা ব্যাচ, এক একটা ব্যাচে 90 দিন করে। আমি যখন প্রথমে আপনার কাছ থেকে শুনছিলাম, মানে আই গট সো মাচ ইন্সপায়ার্ড, এবং আপনার অনেক স্টুডেন্টদের কমেন্ট আমি দেখি আপনার পেজের নিচে, আমাদের পেজে এসে বলে, সো ওরা অনেক উপকৃত হয়েছে। সো আমি আসলে সবার পক্ষ থেকে আপনাকে থ্যাংক ইউ ফর দিস। আমি প্রায় এই পর্যন্ত 33 লাখ ছেলেমেয়েকে আমি প্রশিক্ষণ দিয়েছি, এবং যেটা সম্পূর্ণ বিনামূল্যে, কারণ এটা বাংলাদেশের জন্য আমার একটা কাজ। তবে আমি এই কাজটার ইউনিকনেস, যেটা মানে প্রত্যেকটা লোকের কাজের কিছু আলাদা থাকে না, একটা ইউনিকনেস হলো এভরি সিঙ্গেল ডে আই টিচ দেম। এটা হচ্ছে ইউনিকনেস, যেটা আমি আজ পর্যন্ত ব্রেক দিইনি। আমার যত রকমের সুবিধা অসুবিধা, কষ্ট, অসুস্থতা, সব কিছুকে ছাপিয়ে আমি এটা করে গেছি। অ্যান্ড আই এম কমিটেড। মাত্র 3000তম দিন শেষ হলো কয়দিন আগে। সো দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বিনামূল্যে। এটাও একটা ইউনিক, যে এটা কেউ করে নাই। তো আমি ওদের মাঝে যেটা দেখেছি, যে তারা, মানে আপনার কাছ থেকে আমি শুনতে চাই, তারা নানান রকমের, ধরেন আমার কাছ থেকে তো নানান রকমের প্রশিক্ষণের ম্যাটেরিয়াল পায়, সাহস পায়, বুদ্ধি পায়, পরামর্শ পায়, শুরু করলো। কিন্তু একটা স্টেজে দেখা যায় ব্যবসাটা সে আর ধরে রাখতে পারে না। এটার পিছনে কি কারণ আপনি বলবেন, যেহেতু আপনি একজন ট্রেনার, আপনি কি কারণ মনে করতে পারেন? এটা আজকে আপনি শুরুতে একটা কথা বলছিলেন যে আমরা সার্ভাইভের জন্য কাজ করি, কিন্তু গ্রোথের জন্য। আমরা ছোটোবেলায় একটা সিরিজ দেখতাম, অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড। ওইখানে এরকম একটা দৃশ্য ছিল যে একটা জায়গাতে মানে ও দাঁড়ায় আছে কিন্তু পিছায় যাচ্ছে। সো দুনিয়াটা এমন যে আমি একটা জায়গাতে চলে আসছি, এখন আমি যদি দাঁড়ায় থাকার চেষ্টা করি আমি কিন্তু পিছায় যাব। একটু উদাহরণ দিই, আপনি ফেসবুকের কথা ধরেন। ফেসবুক অনেক বড় হয়ে গেছে। এখন যদি ফেসবুক মনে করে তা আমি অনেক বড়, তাহলে আমি আর কিছু করবো না, মার্কেটের কম্পিটিশনে পিছিয়ে যাবে। কিন্তু কারণ অন্যরা এখন দৌড়াচ্ছে। লিঙ্কডইন কিভাবে, মানে কোথায় ছিল, কোথায় চলে আসলো, সবকিছু পাওয়া যাচ্ছে কিন্তু লিঙ্কডইনে। ইনস্টাগ্রামে সবই পাওয়া যাচ্ছে, এখন একই ফ্লেভার পাওয়া যাচ্ছে। সো দ্যাটস ওয়াই আমি যদি শুধু চিন্তা করে আমি কোনোভাবে টিকে থাকবো তাহলে হবে না। তাহলে আরেকজন আসবে, সে ইনোভেশন, নতুন টেকনোলজি, নতুন স্ট্রেংথ, নতুন উদ্যম, এগুলো নিয়ে আমাকে পিছনে ফেলে চলে যাবে। সো আমাকে স্যাটিসফাইড হওয়া যাবে না। আমার খুব পছন্দের একটা কোটেশন অ্যামাজনের জেফ বেজোস বলছিল যে মানুষজন অনেকে আমাকে এসে থ্যাংক ইউ বলে যে ওয়াও দিস ইজ এ গ্রেট কোয়ার্টার, তুমি অনেক ভালো করেছো। ও জানে না যে এই কোয়ার্টারের প্ল্যান আসলে আমরা 3 বছর আগে করছি। সো মাই ফোকাস ইজ 3 ইয়ার্স ইন দ্য পাস্ট, ইন দ্য ফিউচার। হ্যাঁ, আমরা আমাদের উদ্যোক্তাদের জন্য আমি বলতে পারবো না 3 বছর পরে কোথায় যাব, আমরা তো জানি না 6 মাস পরে, কিন্তু 6 মাসের প্ল্যানিংটা অ্যাটলিস্ট করে ফেলতে হবে। আমি জানি যে আমি যদি আগামী 1 বছর পরে, আমি উদাহরণ দিয়ে বলছি যে আগামী 1 বছর পরে আমি আমার ব্যবসাটাকে দ্বিগুণ করতে চাই, মেবি আমার কারেন্ট যে নেটওয়ার্কিং এটা আমাকে ওই জায়গাতে নিয়ে যাবে না। আই নিড টু নো মোর পিপল, যে কিনা ভালো ভেন্ডার, ভালো সাপ্লায়ার, যে কিনা ভালো এজেন্সি, যে কিনা আমাকে
ভালো কন্টেন্ট তৈরি করে দিতে পারবে। সো আই নিড টু গো আউট, ফাইন্ড মোর পিপল, ডু মোর থিংস। আমি যদি বসে থাকি যে আই হ্যাভ বিল্ড সামথিং, আমি এখন জাস্ট এটাকে কোনো মতো রান করে যাব, তাহলে কিন্তু হবে না। আমার একটা টেক্সট ট্যাগ আছে, আমি এটাকে চিন্তা করলাম যে আমার তো ফেসবুক পেজই আছে, সেই ফেসবুক পেজ দিয়ে চালাতে থাকি। আই এম নট ইনভেস্টিং ইন ওয়েবসাইট। আমি হয়তো আমার 3 মাস সময় লাগবে, বাট 1 বছর পরে যে কিন্তু 3 মাস ম্যাটার না, কিন্তু 1 বছর পরে যে আরেকজন হয়তো বেটার ওয়েবসাইট, বেটার কন্টেন্ট এগুলো নিয়ে চলে আসছে। সো আমাকে যে জায়গায় আছি এই জায়গায় থাকার চিন্তা করলে হবে না, আমাকে চিন্তা করতে হবে 1-2 বছর পরে কোনটা আমার জন্য জরুরি, সেইটার জন্য এই ইনভেস্টমেন্ট, টাইম স্পেন্ড, এই জিনিসগুলো আসলে করতে হবে। না, আমি শুরুতে যেটা বলছিলাম যে শুধু সার্ভাইভের চিন্তা করলে আসলে টিকে থাকা যাবে না, কারণ সার্ভাইভ আপনাকে পিছিয়ে দেবে। আমরা যদি খুব স্পেসিফিক 5টা পয়েন্ট আপনি যদি বলেন, যে সে ধরেন তার সেলস এখন 10 লাখ টাকা, আমরা সেলস মার্কেটিংয়ে চলে আসছি, সেলস তার 10 লাখ টাকা, সে আগামী 6 মাস বা 1 বছরের মধ্যে, আমি 1 বছরই ধরলাম, 6 মাস খুব টাফ হয়ে যাবে, 1 বছরের মধ্যে সে এটাকে 20 লাখ করতে চায়, মানে দ্বিগুণ করতে চায়, তাহলে তাকে কি কি স্ট্র্যাটেজি নিতে হবে সেলস মার্কেটিংয়ে? 5টা স্ট্র্যাটেজি যদি বলেন। সো বর্তমান কারেন্ট 2026 সালের মার্কেটিং অনুযায়ী আমি বলি, সবার আগে আমি বলবো তার মার্কেটিং ফানেলটাকে ঠিক করতে হবে একদম। মার্কেটিং ফানেল বলতে আমরা কি বুঝি, আমার কাস্টমার যেখান থেকে আসছে তাকে অ্যাট্রাক্ট করা, যারা আমাকে চিনে না সেখান থেকে শুরু করে সে আমাকে চিনবে, আমার সাথে এনগেজড হবে, আমার কাছ থেকে কিনবে, আমার কাছে ফিরে আসবে, এই জিনিসটাকে ঠিক করে ফেলা। অনেক উদ্যোক্তা 10 লাখ টাকার পর্যন্ত সেল কি হয়, তার একটা ভালো প্রোডাক্ট ছিল, একটা আইডিয়া ছিল, এই কাজগুলো করার ফলে তার হয়তো চলে আসছে। বাট এখন এটাকে ফর্মালাইজ করে মেনটেন করতে হবে ধাপে ধাপে, কোনটার জন্য আমি কি কাজ করছি। 1, 2 নম্বর হচ্ছে রিটেনশন। যেহেতু আমরা শুরু থেকে না, যেহেতু অলরেডি 10 লাখ, তার মানে তার একটা কাস্টমার বেস আছে। এখন যদি চিন্তা করেন যে এই যে যারা আছে, আমি এদেরকেও বারবার ফিরায় আনবো এবং নতুন যারা আছে তাদেরকেও আমি আনবো, তখন কিন্তু আমার কি হচ্ছে, নতুন যারা ওরা কিনছে এরাও কিনছে। নাম্বার 3 হচ্ছে কন্টেন্ট ইজ দ্য ফুয়েল রাইট নাও। আমাকে কন্টেন্টে প্রচুর ইনভেস্ট করতে হবে। সো আমার পেজ থেকে, আমার পার্সোনাল প্রোফাইল থেকে হোক, আমি যদি ভিডিও ম্যাটেরিয়াল, আমার পার্সোনাল এই জিনিসগুলো যদি করতে পারি, তখন অনেক মানুষের কাছে যাওয়া শুরু করবে। 4 নম্বর জিনিসটা, আমি এখন যেহেতু আমরা উদ্যোক্তাদেরকে নিয়ে কথা বলছি, উদ্যোক্তাদের জন্য হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। এইটাকে এখন ইগনোর করা যাবে না, কারণ এখন ব্র্যান্ড এবং উদ্যোক্তা দুইটা কিন্তু খুব কাছাকাছি। মানুষজন কিন্তু যার কাছ থেকে পাঞ্জাবি কিনে, আপনি দেখেন বাংলাদেশে কিছু মানুষ পাঞ্জাবি বিক্রি করে, ওই উদ্যোক্তাকে দেখে তার কাছ থেকে পাঞ্জাবি কিনে। সো পার্সোনাল ব্র্যান্ডটা কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ, আগেও ছিল, বাট এখন এইটার কোনো বিকল্পই নাই। দুইজন ব্যক্তি সমান প্রোডাক্ট, আপনাকে চিনতে হবে, অ্যাবসলিউটলি মানুষকে চিনতে হবে, চিনতে হবে। এবং 5 নম্বর আমি এই সময় এসে বলবো যে এআই ব্যবহার করাটা শিখে ফেলতে হবে। কেন এআই? এটা আমার গ্রোথে কীভাবে হেল্প করবে? আগে যেই কাজটা করতে আমার 1 সপ্তাহ সময় লাগতো, যে প্ল্যানিংটা করতে, যে কন্টেন্ট ক্রিয়েশনটা করতে, সেইটা আমি যখন এখন 1 ঘন্টায় করে ফেলবো, ডেফিনেটলি আমি আমার প্রোডাক্টিভিটি অনেক বাড়ায় ফেলতে পারবো। এবং বর্তমান যুগে আগে আমি 1 সপ্তাহে একটা পোস্ট দিতাম, একদিনে একটা পোস্ট দিতাম, এখন আমি আমার কন্টেন্টের মাধ্যমে এটা 10 ভাগের 1 ভাগে টাইম আনতে পারতেছি। সো স্কেল এবং স্পিড, এই দুইটা জায়গা আমাকে এআই এগিয়ে নেবে। সো এই 5টা জিনিস আমরা বলতে পারি। স্কেল, স্পিড। প্রথমে আমরা মার্কেটিং ফানেল বললাম, তারপরে আমরা বললাম যে রিটেনশন, কাস্টমারকে ধরে আনা, মানে ধরে রাখাটা, এই জিনিসটা বললাম। 3 নম্বরে আমরা কন্টেন্টের কথা বললাম, 4 নম্বরে আমরা পার্সোনাল ব্র্যান্ডিংয়ের কথা বললাম, এবং 5 নম্বরে বললাম এআইকে কাজে লাগিয়ে আমার ওয়ার্ক ফ্লোটাকে অনেক বেশি স্মুথ, প্রোডাক্টিভ এবং স্কেল আপ করে ফেলা, স্পিড বাড়ানো। অ্যাবসলিউটলি। আপনি যেহেতু মার্কেটিংয়ে লেখাপড়া করেছেন, আপনি যদি 2-3টা টিপস আমাদেরকে দেন, এরকম যে ধরেন আমরা যদি স্পেসিফিক 2টা প্রোডাক্ট নিয়ে আলাপ করি, একদম শিওর, অ্যাবসলিউটলি। একটা হচ্ছে ক্লোদিং, আর একটা হচ্ছে ধরেন অর্গানিক ফুড। আচ্ছা, কি মার্কেটিং প্ল্যান তার থাকা উচিত ক্লোদিংয়ের জন্য? জাস্ট 3-4টা পয়েন্ট, এবং অর্গানিক ফুডের জন্য। প্রথম হচ্ছে এই 2টা মার্কেট বাংলাদেশে কিন্তু এখন বেশ স্যাচুরেটেড। সো নতুন যারা ব্যবসা করতেছে তাদেরকে আসলে দেখতে হবে যে অন্যরা যা বিক্রি করতেছে, আমি যদি ওই প্রোডাক্টটি নিয়ে আসি তাহলে কিন্তু ডিফিকাল্ট। আমি অর্গানিক ফুডের কথাটাই বলি, এটা মোর পপুলার। বাংলাদেশে এখন অনেক বড় বড় অর্গানিক ফুডের কোম্পানি কিন্তু আছে, যারা প্রচুর মানুষজন অলরেডি চেনে, জানে। এর বাইরে থেকে যদি যে আমি করতে চাই, ব্যবসা করতে চাই, তখন কিন্তু আমাকে ওইভাবে করে খেলতে হবে। নতুন উদ্যোক্তার কাছে এত টাকা থাকে না যে আমি এখন হিউজ জিনিসপত্র নিয়ে নামবো। সো অর্গানিক ফুড দিয়ে আমরা যদি শুরু করি, তাহলে সেটার মার্কেটিং টেকনিক কী হতে পারে? তাকে ডিফারেন্ট হয়ে যেতে হবে।
যে আমার প্রোডাক্টের ক্ষেত্রে ওই যে বড় বড় যারা আছে ওদের থেকে আমি ডিফারেন্ট ভ্যালু দিতে পারতেছি কিনা, ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট হতে পারে, ডিফারেন্ট কোয়ালিটির প্রোডাক্ট হতে পারে, বেটার সার্ভিস হতে পারে, এই জিনিসপত্রগুলোকে প্রোডাক্টে আসলে তাকে ফোকাস করে ফেলতে হবে। যেহেতু আপনি এমন দুইটা প্রোডাক্ট বলছেন যেটা বাংলাদেশে অলরেডি প্রচুর চলতেছে, কারণ এইটা ঠিক না হলে আমি যতই মার্কেটিং করি মানুষজন তো আমি ওকে চিনি তোমাকে তো চিনি না, একই জিনিস আরো কম দামে দিচ্ছি, এটা করে ফেলতে হবে। 2 নম্বর হচ্ছে তাকে কন্টেন্টে একটা নিশ খুঁজে বের করতে হবে যে এই অডিয়েন্সটা আনসার্ভড। কারণ আপনি বাংলাদেশের দারাজের কথা ধরেন, দারাজ কিন্তু অনেক বড় কোম্পানি, কিন্তু সে কি সবাইকে সমানভাবে সার্ভ করতে পারবে? পারবে না। কিন্তু ধরেন আপনি দারাজে যেও মাউস কিনতে পারেন। আমার রিসেন্টলি আমার মাউস প্রচুর ব্যবহার করা হয়, যেহেতু কম্পিউটারে সারাদিন থাকে, সো আমার হাতে ব্যথা, তো আমি ভাবলাম আমি একটা ওই একটু ব্যথা কম হয় এরকম মাউস ব্যবহার করবো, এরগোনমিক টাইপের বা এরকম টাইপের একটা কিছু একটা ব্যবহার করবো। সো এরগোনমিক একটা মাউস ব্যবহার করতে গিয়ে আমার যেটা হলো যে আমি এটা কোথায় কিনবো? সো ন্যাচারালি দারাজে এত প্রোডাক্ট, সেখানে না যে আমি হয়তো যাবো যে কোনো একটা ইলেকট্রনিক্স যারা রিভিউ দেয়, দারাজে কিন্তু সারাদিন মাউস রিভিউ দিচ্ছে না, বাট দেয়ার আর ইনফ্লুয়েন্সার, গ্যাজেট ইনফ্লুয়েন্সার যারা কিনা এসে তার পেজের মধ্যে ব্যাখ্যা করতেছে যে আপনি কোন মাউস ব্যবহার করবেন, কোন কিবোর্ড ব্যবহার করবেন, মেবি দ্যাট ইজ বেটার। সো যখন আমি বড় প্লেয়ারদের এগেনস্টে থাকি তখন আমি একটা নিশ প্রোডাক্ট ধরে ওইটার রিলেটেড কন্টেন্ট বানাতে থাকলে, কারণ বড়দের পক্ষে কঠিন হয়ে যায় যে একটা স্পেসিফিক জিনিসকে ধরে নিয়ে কাজ করা, মানুষ তখন এটাকে পছন্দ করে। সো আমি যদি অর্গানিক ফুডের ক্ষেত্রে বলি, আমি যদি এমন একটা প্রোডাক্ট আনতে পারি যেটা নিয়ে বাংলাদেশের মানুষের অ্যাওয়ারনেস কম আছে, এবং আমি যদি এইটাকে মানুষের কাছে পরিচয় করাই দিতে পারি অন্যদের থেকে বেটার ওয়েতে, যেমন আমি যদি এখন ঘি এনে পরিচয় করাতে যাই খুব কঠিন হয়ে যাবে, ঠিক আছে? এখন বলবেন তাহলে কি কেউ ঘি বিক্রি করবে না? করতে পারে, কিন্তু তখন তাকে চিন্তা করতে হবে কোন অডিয়েন্সটা আনসার্ভড। মেবি ঢাকাতে বিক্রি হচ্ছে, আমার এলাকাতে বিক্রি হচ্ছে না, তাইলে আমি আমার এলাকায় জিনিসটাকে পুশ করলাম। এবার আমরা সিমিলারলি যদি ক্লথিং আইটেমের দিকে আসি, ক্লথিং আইটেমে কিন্তু এখন মানুষজন অনেকটা যে ব্র্যান্ডিং দেখে, ঠিক আছে, ডিজাইন দেখে। সো আমি যদি ইউনিক কিছু নিয়ে আসতে পারি, স্পেশালি ক্লথিং, আমি যদি আপুদের কথা বলি, তারা কিন্তু নতুন কিছু চায়, যে অন্য যারা পড়ছে এইটা আমি পরবো না, আই ওয়ান্ট সামথিং নিউ। এই জিনিসটাকে যদি আনতে পারি, আমি যদি সুন্দর করে প্রেজেন্ট করতে পারি, সেই জিনিসটা। এবং এখানে ইন্টারেস্টিং একটা জিনিস আমি নিজেও খেয়াল করলাম, বিশেষ করে মেয়েদের এটা খুব বেশি হয়। আপনার কিন্তু দরকার নাই কোনো ক্লোথিং কেনার, কিন্তু চোখে দেখে ভালো লাগলো অর্ডার দিয়ে দিচ্ছেন। সো এই বাইগুলা কিন্তু মানে নিড না, হ্যাঁ হ্যাঁ, মানে নিডের বাই না, এটা হচ্ছে মানে সুদিং, আমার ভালো লাগলো নিয়ে নিলাম। সো তার মানে হচ্ছে কি, আপনার ওই যে ডিজাইন, মানে আই ক্যাচিং কিছু জিনিস, সেটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় নতুন করে, কারণ ক্লোদিংয়ের ব্যবসা তো সবাই করছে। সো আপনার কথায় যেটা বেরিয়ে আসলো, আপনি ট্রেডিশনাল প্রোডাক্ট বলেন, আপনি আইটি প্রোডাক্ট বলেন, বা যেটাই করেন, আমরা আসলে নতুন আর কত আবিষ্কার করব, কিন্তু যেটা করতে পারি এক্সিস্টিং যে প্রোডাক্টটা আছে সেটার মধ্যে ইনোভেশন, আরো বেশি ইনোভেশন আনা, নতুনত্ব ডিজাইনে ধরা, হ্যাঁ ডিজাইনে, ডেলিভারিতে, নানানভাবে সেটাকে হ্যান্ডলিংয়ে আমরা যদি নতুনত্ব আনতে পারি, আমার মনে হয় সেই ক্ষেত্রে। তারপরে আরও কতগুলো জিনিস তারা করতে পারে, যেমন ধরেন সেইটা সে কিভাবে প্রোডাকশন করছে, সেগুলোর ছোট ছোট ভিডিও তৈরি করে সে এগুলো ট্রাস্টটাকে তৈরি করে ফেলে, ক্রেডিবিলিটি। তারপরে সে একটা টোটাল ডেলিভারি সে দেখাইতে পারে, যে আমি নিলাম, প্যাকিং করলাম, ধরলাম, কাস্টমার কাছে নিলাম, হ্যাপি কাস্টমার, পুরো জিনিসটা ভিডিও করে পুরো জার্নিটা সে ভিডিও করে 2-3টা স্টেপে সে তার পেজে। কারণ আসলে এখন আপনি তো নিশ্চয়ই স্বীকার করবেন যে ফেসবুকে বুস্টিং করে কিন্তু ROI ইজ নট গুড, মানে মার্কেটিং কস্ট অনেক হাই। সো আপনাকে অর্গানিক ওয়েতেই কিন্তু আগাতে হবে, এবং সেখানে ভিডিও এবং ছোট ছোট ভিডিও এবং ইনফরমেশন দেয়া, আনবক্সিং যেগুলোকে বলে, এগুলো খুব ইম্প্যাক্ট ফেলে। এবং ফেসবুক এর কথা আমরা যেহেতু বলছি, মানে এআই আসার পরে, স্পেশালি 2024-এর পর থেকে যখন ফেসবুকের সিস্টেমগুলোতে এআই ইন্টিগ্রেশন অনেক বেশি শুরু হলো, আমরা মেটা, অ্যান্ড্রোমিডা বলি, তারপরে ল্যাটিস বলি, এই জিনিসগুলো 2024-এর মাঝামাঝির দিকে শুরু হয় এবং 25-এর দিকে এটা অনেক শুরু হয় আর কি। সো আমরা যারা অ্যালগোরিদম নিয়ে একটু পড়াশোনা করি, আমরা জানি যে এগুলো আসলেই আগে যেটা কাজ করতো এখন আর ওভাবে করে কাজ করে না। সো সেই জায়গা থেকে এখন তাকে কাজ করতে হবে, যে আগে আমরা হয়তো আমরা বলতাম একটা উইনিং অ্যাড, এই ছবিটা ভালো চলতেছে এইটা দিয়ে অ্যাড, এখন হচ্ছে আমাকে 10টা ডিফারেন্ট ছবি ভিডিওর একটা কম্বিনেশন বানিয়ে তারপরে আমি ফেসবুকে হয়তো $10, $15, $20 দিচ্ছি। কোনোটাতে আপনার টেস্টিমোনিয়াল, কোনোটা প্রোডাক্ট তৈরি করা, কোনোটা প্রোডাক্টের গুণাবলী,
কোনোটা প্রোডাক্টের অফার, এরকম কোনোটা হয়তো ঘরের মধ্যে শ্যুট করা, কোনোটা আউটডোরে শ্যুট করা, এরকম 10টা ডিফারেন্ট কন্টেন্ট, 10টা বলতে আমি বলছি এটা 5টা হতে পারে, এটা 12টা হতে পারে, তখন কিন্তু আমাদের এই অ্যালগোরিদমগুলা এক একজন যে যেটা ভালো পছন্দ করে তার কাছে নিয়ে যাচ্ছে। সো এই জন্যই যে এআই শেখাটা জরুরি। এআই মিস করে গেলে আমি বলবো যে আমি তো 3 বছর আগেও আমি এইভাবে অ্যাড দিলে রেজাল্ট আসতো, এখন কেন আসছে না? বিকজ দ্য অ্যালগোরিদম হ্যাজ চেঞ্জড। আপনার আমার ফেসবুক প্রোফাইলে ভাই আমরা একসময় ফেসবুকে কী করতাম, মানুষজনের সাথে ফ্রেন্ড কানেকশন হতাম, এবং আমরা এই 2000 জনের সাথে ফ্রেন্ড, এই 2000 জনের পোস্টই দেখবো, এর বাইরে আমরা পেজে লাইক দিতাম, তাইলে ওটা আসতো অথবা আসতো না। এখন আপনি যখন স্ক্রল করি আমাদের সামনে অসংখ্য জিনিস আসছে যারা কিনা আমার ফ্রেন্ড লিস্টে নাই। তার মানে অ্যালগোরিদম তো চেঞ্জ হয়ে গেছে। সো আমাকে ওইটাকে এখন বাস্তবতা মেনে নিয়ে আমাকে ওই অনুযায়ী প্ল্যান করে ফেলতে হবে। অ্যাবসলিউটলি। আরেকটা জিনিস বলেন, আপনি যখন স্ট্র্যাটেজি তৈরি করেন একটা বিজনেস, একটা প্রতিষ্ঠানের জন্য, মানে সে হয়তো একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস নিয়ে কাজ করছে, এইটা কতটা মানে ভায়াবল যে শুধুমাত্র একটা জিনিস নিয়ে এগিয়ে যাওয়া? বা আমরা বিজনেস প্ল্যানগুলোতে সবসময় বলি যে 3 ইয়ার্স 5 ইয়ার্স প্ল্যান থাকা উচিত, যে আমি 1 বছর পরে 2 বছর পরে, আমি হয়তো শুরু করলাম একটা দিয়ে, কিন্তু 1 বছর পরে এটা অ্যাড করবো, 2 বছর পরে এটা অ্যাড করবো। সো এই ক্ষেত্রে আপনার পরামর্শ কী হবে? দিস ইজ ভেরি মাচ নিডেড এখন। তবে এখানে উদ্যোক্তাদের ওই যে নলেজটা থাকতে হবে। আমরা যেটা করি যে আমরা হয়তো বড় একজনকে দিচ্ছি ওর 10টা প্রোডাক্ট, সো আমি শুরুতে 10টা করেই শুরু করবো, দ্যাট ইজ দ্য মিস্টেক। সো তুমি তোমার ক্যাপাসিটি অনুযায়ী তুমি একটা এনে শুরু করো, এটাকে গ্রো করো, বাট তোমার পাইপলাইনে বা মাথায় ওই চিন্তাটা সবসময় থাকতে হবে যে ঠিক আছে আগামী 3 মাস পরে আমি অন্য আর প্রোডাক্ট অ্যাড করবো, আরেকটা অ্যাড করবো। কারণ যেই মানুষটা, যেই আপুটা আমার কাছ থেকে হয়তো স্পেসিফিক এক ধরনের ড্রেস নিচ্ছে, তার কিন্তু আরেক ধরনের নিডও আছে, মেবি তার জুয়েলারি দরকার, অথবা জুয়েলারিতে নাই গেলাম, সে হয়তো এক ধরনের ড্রেস নিচ্ছে, তার শাড়িও দরকার, তাই না? তার হয়তো বোরকা দরকার, আবায়া দরকার। সো একই কাস্টমার, সে কিন্তু বিভিন্ন পেজ থেকে বিভিন্ন জিনিস কিনতেছে। আমি যখন তাকে এনে ফেললাম আমার ইকোসিস্টেমে, হোয়াই ডোন্ট আমি তাকে আরেকটা জিনিস সেল করি। তাই মানে এই না যে আমি কাপড় বেচতে বেচতে আমি তাকে এনে হঠাৎ করে ঘি বিক্রি করা শুরু করবো, নট লাইক দ্যাট। বাট ওই সিমিলার ব্যক্তিটা আর কোথা থেকে আর কি কেনে, তার আর নিড কি আছে, এটা এখন আনতেই হবে, না হলে যে ব্যবসা করবে না। এবং একটা যখন তার 2-3টা প্রোডাক্ট হয়ে যায়, একটা কেনার সময় যদি তাকে অ্যাপ্রোচ করা যায় যে আমাদের কিন্তু এটাও আছে, আপসেল করলাম, বান্ডেল করলাম, রাইট, আপসেল করলাম, বান্ডেল করলাম, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনার 24 ঘন্টার রুটিনটা একটু শুনতে চাই। মানে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের প্রত্যেকেরই যে এই হিসাবটা থাকা দরকার যে আসলে আমরা একদিনে করিটা কি, এবং যারাই বড় হয়েছে, যারা কিছু একটা করেছে, প্রণিধানযোগ্য কোনো একটা জায়গায় এসেছে, তারা কিন্তু একটা ডিসিপ্লিন লাইফ লিড করে। আমরা বেশিরভাগ মানুষ কিন্তু এটা জানি না। কেউ দেখা যায় সকাল 11টায় ঘুম থেকে উঠে রাত্রে 3টার সময় ঘুমাতে যায়। সো আমি দেখেছি তাদের লাইফটা আসলে মানে গোছানো না। সো আমরা শুনতে চাই, আপনি একদম যদি আপনার কোথাও মনে হয় এই জায়গাটাতে আমার দুর্বলতা আছে সেটাও বলবেন। সো আমরা একটু আপনার সকাল থেকে রাত পর্যন্ত রুটিনটা শুনতে চাই। সো আমি এটাকে অ্যান্সার দেওয়ার আগে এটার গুরুত্বটা আরেকটু আপনার সাথে অ্যাড করতে চাই। আমি যখন আমার 3টা বই আছে, একটা হচ্ছে এই বছর, গত বছর আসলে এটা 26 হয়ে গেছে, বেস্ট সেলার বই রকমের থেকে আমার তো গ্রোথ কোড, যেটা গ্রোথ নিয়ে, তার আগেরটা ছিল স্মার্ট মার্কেটিং, যেটা মার্কেটিং নিয়ে। বাট আমার প্রথম বইটা কি নিয়ে, এটা কি জানেন? ইট ওয়াজ নট অন বিজনেস। আমার লেখা প্রথম বইটা ছিল টাইম ম্যানেজমেন্ট নিয়ে। ও গ্রেট, তাহলে তো ভালো টপিক পাওয়া গেল। হ্যাঁ, কেন 2020 সালে করোনা শুরুর আগে, ওই যে করোনা তো মার্চে শুরু হলো, সো ফেব্রুয়ারি মাসে। কেন টাইম ম্যানেজমেন্ট নিয়ে? কারণ আমি যখন একসাথে অনেক কিছু করতাম তখন আমাকে অনেকে জিজ্ঞেস করতো যে আমি মার্কেটিং নিয়ে লেখালেখি করতাম, চাকরি করতাম, ব্যবসা করতাম, MBA করে তখন ডক্টরেট করবো। সো তখন অনেকে জিজ্ঞেস করতো। তো আমার কাছে মনে হচ্ছে মার্কেটিং বা ব্যবসা এগুলো শেখানোর আগে আমার যে নলেজ, এর থেকে টাইম ম্যানেজমেন্টটা আগে শেখানো দরকার। বিকজ এইটা করতে পারলে দুনিয়াতে অনেক কিছু করা সম্ভব। তো আপনি আমার 24 ঘন্টার শিডিউলটা বলছেন, এটা আসলে ডে টু ডে ভ্যারি করে। কারণ যেহেতু আমার বিভিন্ন ধরনের ব্যবসা থাকে, প্রথমে আমি যেটা করি, আমার আসলে সপ্তাহের প্ল্যান থাকে, সবার আগে আমার সাপ্তাহিক প্ল্যান থাকে। আমি মাসিক, ইয়ারলি অত দূরে যাচ্ছি না। আমার প্রথমে যেটা থাকে যে আজকে যদি শনিবার হয়, তাহলে রবিবার থেকে পরের শনিবার এই প্ল্যানটা আমার বুক থাকে।
কারণ আমি হয়তো আমার বিভিন্ন ব্যবসা, সো এই ব্যবসার সাথে রবিবার, ওই ব্যবসার সাথে এই দিন ক্লায়েন্টের কাজ, এই দিন হয়তো আমার ভার্সিটিতে ক্লাস নিতে হবে, এই দিন রাতে আমার ট্রেনিং, তাহলে আমি প্রথমে আমার সাপ্তাহিক শিডিউলটাকে ঠিক করে ফেলি। যেহেতু আমি কনসালটেন্সি থাকে, ও আমার মার্কেটিং এজেন্সি আছে, আমরা ওগুলোকে কাজের মধ্যে নিয়ে আসি, হ্যাঁ, যে ওইটা এতটা সময় আপনি কাজ করেন। আমরা জানতে চাই আর কি কি করেন, মানে ধরেন আপনি সকালে ওঠেন কয়টায়, তারপরে কিভাবে শুরু হয়? তো আমি যখন আসলে জব করতাম তখন আমি খুব আর্লি উঠতাম 6টায়, এবং আমি এটাকে খুব অ্যাডভোকেসি করতাম। এখন যখন আমি নিজে ব্যবসা করছি এবং আমার প্রতিষ্ঠানটা আমি ওয়ার্ক ফ্রম হোমই ম্যানেজ করি, সো আমি এখন আর অতটা স্ট্রিক্টলি 6টায় উঠতে হবে এই জিনিসটা আমি মেনটেন করি না। আমি অ্যারাউন্ড 8টার দিকে ট্রাই করি। 8টার দিকে ওঠার পরে আমার আগের দিনে আমি পরের দিনের প্ল্যানটাকে করে রাখি, সো আমি ভেরি মাচ জানি যে আমার কয়টা থেকে মোটামুটি আমার 9টা 10টার পরে আগে আমি মিটিং করি না, 10টার পর থেকে আমার মিটিংগুলো শুরু হয়, ভার্চুয়াল হয় ম্যাক্সিমাম। সো 8টা থেকে 10টা পর্যন্ত আমি প্রথমে 1 ঘন্টা হয়তো আমার ফ্রেশ নাস্তা এগুলো যদি করি, পরবর্তীতে 1 ঘন্টা আমি একটা ডিপ ওয়ার্ক সেশন করার চেষ্টা করি। ডিপ ওয়ার্ক বলতে যে দিনের একটা গুরুত্বপূর্ণ কাজ, হয়তো কোনো একটা প্রপোজাল তৈরি হতে পারে, কোনো একটা স্ট্র্যাটেজি মেকিং হতে পারে, যেটা আমরা ওই যে ডিপ ওয়ার্ক একটা বই আছে, হ্যাঁ, সেটা থেকে আমরা বলি। সো ওইটাতে একদম অ্যাবসোলিউট ফোকাস, কোনো রকম ডিস্ট্রাকশন ছাড়া আমি এই কাজটা করে ফেলি। যদি কোনো দিন হয় যে আমি আরেকটু আগে সকালে উঠেছি, তাহলে আমি একটু পড়ালেখার চেষ্টা করি, হয়তো হাফ অ্যান আওয়ার আমি কিছু একটা টপিকে পড়ালেখা করি। 10টার পর থেকে আমার কাজ শুরু হয়ে যায়, সেটা আমার কনসালটেন্সি থাকতে পারে, আমার মিটিং থাকতে পারে। দুপুর পর্যন্ত আমি টানা একটার পর একটা উইদাউট এনি রেস্ট, বেসিক্যালি আমার একটা স্ট্যান্ডিং ডেস্ক আছে, সো আমি বসে বসে কাজ করি, আবার ওই অ্যাডজাস্টেবল চাপ দিয়ে ওটা দাঁড়ায় যায়, আবার দাঁড়ায় কাজ করি, আবার বসি দাঁড়াই, সো কন্টিনিউয়াসলি এই কাজটা। হেলথের ব্যাপারটাও, হ্যাঁ, হেলথের ব্যাপারটা। আমি সকালে উঠে আমি আসলে একটু ইয়োগা করি, ওই যে 1 ঘন্টা বললাম আমি ইয়োগা প্র্যাকটিস করি, এই জিনিসটা আমি প্র্যাকটিস করি। দেন আমি দুপুর পর্যন্ত করার পরে লাঞ্চ, এবং কখনো কখনো আসলে লাঞ্চটা ঠিক কাজের মধ্যে মধ্যে ওয়ার্কিং লাঞ্চই হয়ে যায় ম্যাক্সিমাম দিনে, কারণ অনেক কাজ থাকে। দুপুরবেলাতে যে আমি হয়তো কিছুটা টাইম রেস্ট নিই, যেটা আসলে জব করার সময় পারতাম না, তবে এখানে সুবিধা হচ্ছে যে আমি একটা রেস্ট নিই। দেন বিকাল থেকে আমি আবার সাধারণত আমার মিটিংগুলো শেষ হয়ে গেলে, যদি আমি বাসাতে আছি, আমি আমার ফার্দার নিজের পার্সোনাল যে ওয়ার্কগুলো, এই জিনিসগুলো আমি আবার করি। এখানে সুবিধা হচ্ছে সারাদিন করার পরে আমি দুপুরে একটা রেস্ট নেওয়ার পরে আমি কিন্তু আবার ফ্রেশ, তো তখন আমি সেভারাল আওয়ার্স এই জিনিসটা করি। রাতের বেলাতে 9টার পর থেকে আমার ট্রেনিংস থাকে, কারণ হচ্ছে আমার যে ট্রেনিংগুলো, এগুলো আমরা যেহেতু উদ্যোক্তারা বা চাকরিজীবীরা করে, ওদেরকে 9টার পরে করতে হয়। সো যেদিন আমার ট্রেনিং থাকে সেদিন আমার 9টা থেকে 11টা, 11:30, 12টা পর্যন্ত থাকে। যেদিন আমার থাকে না সেদিন হয়তো আমি রাতের বেলাতে টিমের সাথে আরও কিছু মিটিং আমরা করি, কারণ আমাদের যেহেতু ওয়ার্ক ফ্রম হোম টিম, সো আসলে কারোর সমস্যা নাই, মানে দিন রাত খুব একটা সমস্যা নেই যে রাতে কেন করা যাবে না। বাইরের সাথে কখনো কিছু মিটিংস থাকলে সেগুলো একটু লেট নাইট হয়। কিছু কিছু মিটিংস আছে যারা আমরা প্রফেশনাল, ইভেন আমরা রাত 11টা 12টার পরে করি, যে সবাই বাসায় ফেরার পরে, সেটা মাঝে মাঝে হয়। এটা গেলো আমার বাসার শিডিউল। যেই দিনগুলোতে আমার ট্রেনিং থাকে সেদিন তো আসলে সারাদিন বাইরে যেয়ে ট্রেনিং করছি, কখনো আইবিএতে ক্লাস নিতে যেতে হয়, সেদিন সকালটা হয়তো আর ওই কাজগুলো হচ্ছে না, বাট বিকালের পর থেকে শিডিউলটা মেনটেন হচ্ছে। সো দিস ইজ হাউ আই, মানে আমরা যেটা বোঝার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে মানে বা আপনার কথা থেকে যেটা আসলো যে একটা ডিসিপ্লিন লাইফ, মানে সেখানে লেখাপড়া থাকবে, সেখানে হালকা ব্যায়াম থাকবে, সেখানে সময় মতো খাবার দাবার থাকবে, এবং হার্ডওয়ার্ক থাকবে, মানে অনেক কাজ, অনেক অনেক সময় ধরে কাজ করা, 14 থেকে 16 ঘন্টা মিনিমাম এভারেজে প্রতিদিন। হ্যাঁ, মানে আপনি জীবনে কিছু হতে চান, ডিফারেন্ট কিছু হতে চান, ইনরিপ্লেসেবল হইতে চান, কিন্তু আপনি ঘড়ি দেখে কাজ করবেন, 9টা 5টা চিন্তা করবেন, তাহলে তো আসলে হার্ডওয়ার্কের বিকল্প নাই, কোনো বিকল্প নাই। সো এটাই শুনলাম। আমি আমি গত প্রায় 30 বছর ধরে প্রায় 14-15 ঘন্টা কাজ করি এভরিডে। একটা জিনিস আমি খুব মেনটেন করি, দুইটা জিনিস। একটা হচ্ছে ক্যালেন্ডারটা আমি স্ট্রংলি মেনটেন করি, সো কখন কোনটা আছে এটাকে করে রাখা, এবং 2 নম্বর হচ্ছে আমার টু ডু লিস্ট খুব স্ট্রংলি মেনটেন করা হয়, কারণ অনেক কাজ তো না হলে এটা ভুলে যাওয়ার, মানে ব্রেইনের উপর ডিপেন্ড করে করা যায় না। সো যারা শুনছেন তারা যদি এই দুইটা জিনিসকে ব্যবহার করে থাকেন খুবই ভালো, যদি না করেন একটা হচ্ছে আপনার ক্যালেন্ডার, এটাকে রেগুলারলি মেনটেন করা, এবং একটা টু ডু লিস্ট যেখানে এই কাজ আমার আছে এবং শেষ হয়ে যাওয়ার পরে এটা ডান, এটাকে মেনটেন করা, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি কখনো ঠকেছেন? অনেকবার। কিভাবে রিকভার করেছেন?
বা কি ধরনের যদি বলা যায় বলতে পারেন, এবং রিকভার কিভাবে করেছেন? সো যেহেতু চাকরি বাকরি ব্যবসা এই জায়গাটাতে এসে ফিনান্সিয়াল ঠকাটা আসলে সবচেয়ে বড় ঠকা, এবং এই ঠকাটা শুরু আসলে ব্যবসার লাইফে না, যখন টিউশনি করেছি তখনও ঢুকেছি, যে হয়তো টিউশনি করার পরে বেতনটা পাইনি, এবং ব্যবসা করতে আসার পরেও দেখা গেছে যে হয়তো কোনো একজন ক্লায়েন্টের সাথে একটা প্রজেক্ট নিয়ে ডিল হয়েছে, প্রথম 2 মাস হয়তো পেমেন্টটা পেয়েছি, কনসালটেন্সি আমরা অনগোয়িং বেসিসে যাদের সাথে করি, তৃতীয় মাসে দেখা যাচ্ছে বলতেছে যে আমি একটু প্রবলেম হচ্ছে, দ্বিতীয় মাসে 1 মাস পরে দেবো। তারপরে ঠিক আছে, যার সাথে আপনি 2 মাস কাজ করে ফেলছেন তাকে তো ট্রাস্ট না করার কোনো কারণ নেই। তো তৃতীয় চতুর্থ মাস হয়ে যাওয়ার পরে তখন আপনার মনে হলো যে কি ব্যাপার, দিচ্ছে না কেন। সো তারপরে দেখা গেছে যে টাকাটা হয়তো আর দিচ্ছে না বা পাচ্ছে না। এই জিনিসটা খুব কমন একটা কেস, এই জিনিসটা ঘটে। তো এটা থেকে রিকভার করার জন্য, যেটা লস হয়ে যায় ওইটা তো ফিনান্সিয়াল বার্ডেনটা নিতেই হয়, কিছু করার থাকে না। লস রিকভার করার জন্য এখন থেকে যেটা করছি, আরও হয়তো আর একটু সতর্ক হওয়ার চেষ্টা করেছি। আগে হয়তো অনেক বেশি ওপেন ছিলাম যে ঠিক আছে আপনি দিয়েন, এখন হয়তো আমরা কিছুটা রেস্ট্রিকশন দিয়ে দিয়েছি যে না, এটা এই টাইমলাইন পার হয়ে গেলে না দিলে মেবি আমরা একটু স্ট্রিক্ট হব, যেটা আগে ভাবতাম না। কিন্তু এখন যারা ঠকায় ওদেরকে প্রোটেক্ট করার জন্য, যারা আসলে ভালো তাদের জন্য আমাদের একটু হয়তো স্ট্রিক্ট হতে হচ্ছে। আর একটা সাইকোলজিক্যাল প্রশ্ন করি, মানে একটা মানুষ আর একটা মানুষকে ঠকায় কেন? মানে কি মনোবৃত্তি তার কাজ করে, বা এতে তার কি লাভ হয়? খুব কঠিন একটা প্রশ্ন, কারণ আমার শিক্ষা, আমার পারিবারিক, আমার রিলিজিয়াস শিক্ষা সবসময় ছিল যে এই কাজটা করা যাবে না। মানে আমরা তো পড়েছি যে মাথার ঘাম পায়ে পড়ার আগেই তার দিনাটা মিটিয়ে দিতে হবে। সো হোয়াই পিপল, মানে আমি এই শিক্ষাটাই সবসময় পেয়েছি। সেভারাল কারণে করে অনেকে। একটা হতে পারে যে খুব ভালোভাবেই যদি বলি যে তার হয়তো ইন্টেনশন ছিল না ঠকানোর, কিন্তু সে হয়তো ম্যানেজ করতে পারে পরিস্থিতি, সেটা কিছুটা সফট সেটা তৈরি হতে পারে। কিন্তু ইন্টেনশনালি যখন আপনাকে ঠকাচ্ছে, ইন্টেনশনালি যেটা হয় যে মানুষজন আসলে যে বাংলাদেশে খুব রিচ কুইক হতে চাই, এবং আমরা মনে করি যে আমার যখন আমি সার্ভিসটা নেই স্পেশালি, তখন আমার কাছে মনে হয় যে ইট ইজ ভেরি মাচ ওর্থি। যখন শেষ হয়ে যায় তখন আমরা ওইটার ভ্যালুটা আর বুঝতে পারি না, যে তো হয়েই গেছে, না দিলাম পরে দিলাম, এই টাকাটা থাকলে তো আমি এই জায়গাটা অন্য কোথাও ইনভেস্ট করলাম। আমার লাইফে মোটামুটি এটাই বেশি হয়েছে। খুব একজন ডেডিকেটেড করে ঠকানোর মানসিকতা নিয়ে আসছে এইরকম আমি হয়তো 10% পেয়েছি, 90% পেয়েছি যারা ওই যে পরবর্তীতে যে মনে করছে থাক, হয়েই তো গেছে, পেয়েই তো গেছে সার্ভিস, এখন আর না দিলে কি হবে। ভেরি গুড। আমাদের এটা একটা সাইকোলজিক্যাল কোয়েশ্চেন, সেটা হচ্ছে আমাদের বেশিরভাগ সময় আমাদের সফল হতে চাওয়া, এগিয়ে যাওয়া, কিছু একটা করা, এই অ্যাটিটিউডটা থাকে অন্যকে দেখানোর জন্য, নিজের জন্য বা নিজের তৃপ্তি থেকে, বা আমাকে কিছু একটা করতে হবে সেইখান থেকে যে অন্যকে দেখানোর অ্যাটিটিউডটা বেশি থাকে। এটা কেন? এটা হচ্ছে আমাদের আসলে সোশ্যাল একটা প্রেশার, পিয়ার প্রেশার যে জিনিসটা, আমরা এখন সোশ্যাল মিডিয়াতে থাকার কারণে স্পেশালি আমরা যেটা দেখছি যে আমরা সবসময় দেখছি অমুকের এই অ্যাচিভমেন্টটা। আমরা সোশ্যাল মিডিয়াতে, আমি যদি আজকে ঢুকি আমি দেখবো 10 জন ব্যক্তি একজন গাড়ি কিনেছে, আরেকজন বিদেশে ঘুরতে গিয়েছে, আরেকজন হয়তো বড় কোনো একটা ফ্ল্যাট কিনেছে। সো আমরা সবসময় ওই জিনিসটা আমরাও দেখাতে চাই, আমরাও করতে চাই। এই যে সোশ্যাল, এবং আমার ফ্যামিলি থেকেও হয়তো বলছে, বা অন্য কেউ একজন বলছে, বা বন্ধুবান্ধবরা বলছে, এই জিনিসটা হয়তো আমাদের মধ্যে এই প্রেশারটাকে ক্রিয়েট করে ফেলে যে আমাকে সোশ্যালি দেখাতে হবে। আমার সামর্থ্য নাই কিন্তু আমাকে সবচেয়ে দামি মোবাইলটা কিনতে হবে, আমার সামর্থ্য নাই কিন্তু আমাকে ওই দামি ব্র্যান্ডের গাড়িটা ব্যবহার করতে হবে। সো দিস ইজ আ লট অফ সাইকোলজিক্যাল থিংস। আমার একটা ফ্রেন্ড বলছিল, ও সুইডেনে থাকে, মানে ওই নর্ডিক কান্ট্রিগুলোতে যারা থাকে, বলছে যে দেখ ওখানে আমরা যেখানে যাই, একজন যদি অনেক দামি গাড়ি থাকে, ও লাগলে ওইটাকে দূরে রেখে আসে, আমার একটা দামি গাড়ি আছে এটা দেখাতে হবে, এই সেন্সটা ওদের মধ্যে নাই। যেমন নরওয়ে বা সুইডেনে থাকে। আমাদের মধ্যে হচ্ছে আমার না থাকলেও আমাকে বিয়ে করতে হবে, সবাইকে দেখায় সবচেয়ে জাঁকজমকপূর্ণ, আমার BMW গাড়ি ভাড়া করে এনে আমাকে বরযাত্রায় যেতে হবে, এবং পরে মাসের পর মাস আমাকে এই লোনটা টানতে হবে। এই যে অন্যকে দেখানোর, জাঁকজমক লাইফ লিড করার যে জিনিসটা, পাশাপাশি আমাদের দেশে এখন এই লাইফস্টাইলটাকে অনেক প্রমোট করা হয়, কিন্তু আমরা তো এভাবে বড় হই নাই, বা আমরা এভাবে চিন্তা করি না। মানে আমি যদি আমার পার্সোনাল লাইফ বলি, আমি তো পাগল মতো কাজ করেছি, আর কোনো কিছু চিন্তা করি নাই। ওগুলো হয়তো আসছে বাকি কিছু, কিন্তু সেটা আসতে হবে এমন কোনো ডিজায়ার ছিল না। রাইট। এটা আমাদের এই শিক্ষাটা মেবি আমাদের সময় যেভাবে করে ছিল, হয়তো এখন এটা চেঞ্জ হয়ে গেছে। হয়তো এখন আমাদেরকে এডুকেশন সিস্টেমটাকে একটু রিথিঙ্ক করতে হবে, যে আমাদের ক্লাসরুমে আমরা
আমরাও যা শিখতাম সেটাই শিখলে হবে না, আমাদেরকে মেবি এখন ক্লাসরুমে শেখাতে হবে যে তুমি সোশ্যাল মিডিয়ার ওই চাকচিক্যতে কীভাবে নিজেকে প্রিভেন্ট করবা। মেবি দ্যাট শুড বি আ টপিক। আমাদের সময় টপিক ছিল বাংলা, ইংরেজি, ম্যাথ, তাই না, সোশ্যাল সায়েন্স। সো এখন হয়তো এইসব জিনিসপত্র শেখানো দরকার, ভার্সিটিতে হয়তো এগুলো বলা দরকার, এইগুলো থেকে প্রোটেক্ট করা দরকার, এইগুলোর এগেনস্টে হয়তো এখন টিকা দেওয়া দরকার। আপনি গাড়ির কথা বললেন, আমি এরকম একটা গল্প শুনেছি আমার পরিচিত একজনের, যে সে একটা গাড়ি কিনেছে, কিন্তু গাড়ি কেনার তার সামর্থ্য নাই। হ্যাঁ, গাড়ি কিনেছে এবং গাড়ি কেনার পরে এই যে সোশ্যাল মিডিয়ার জ্বর যেটা আর কি, গাড়ি কেনার পরে সে ওরা কি করে, ওই কোম্পানিগুলো খুব সুন্দর করে পর্দা দিয়ে ঢেকে দেয়, র্যাপিং করে, সেটাকে আনবক্সিং করে, একটা ভিডিও তৈরি করে সুন্দর করে। ওই ভিডিওটা তাকে কোথাও আগে দেখেছে, খুব অ্যাট্রাক্ট করেছে, অ্যান্ড দ্যাটস ওয়াই সে গেছে গাড়ি কিনতে, মান্থলি ইনস্টলমেন্ট দেবে, কাগজপত্র দিয়ে করেছে, এবং সে ওই ভিডিওটা যথারীতি করেছে, পোস্ট করেছে। দ্যাট ইজ হিজ অ্যাচিভমেন্ট। পরে দেখা গেল 6-7 মাস পরে লোন ইনস্টলমেন্ট দিতে পারেনি, গাড়িটা নিয়ে চলে গেছে। তো এখন মানে আমরা কি করছি আসলে, মানে আমরা কোথায় ছুটছি, আমরা কি জানি, মানে আমার লাইফের পারপাসটা কি? আমরা খুব কঠিন একটা সময় বাস করছি, আমরা যদি ওই দিক থেকে বলি। এবং আমি গতকালকে একটা ভিডিও দেখছিলাম বা আজকে, যে একজন টিকটকার, মানে হি ইজ শোয়িং হিজ লাইফ ইন দুবাই লাইক ইয়ট অ্যান্ড এভরিথিং, অ্যান্ড পিপল স্টার্টেড থিঙ্কিং। আমি একটা গল্প বলি, আমি যখন যুবকদেরকে, ইয়থদেরকে যখন ট্রেনিং করাই, আমি একটা ছবি দেখাই যে দেয়ার ওয়াজ আ মডেল যাকে নিয়ে খুব মেয়েরা খুব ইনস্টাগ্রামে খুব তাকে নিয়ে ফোকাস করে, ভার্সেস দেয়ার ওয়াজ সামওয়ান আন্ডার 18 years old গার্ল যে কিনা অ্যাস্ট্রোনট। বাট আমাদেরকে এই অ্যাস্ট্রোনটের গল্পটা না এনে আমাদের সামনে ওই গল্পটা নিয়ে আসা হচ্ছে। সো দিস ইজ আ সোশ্যাল ভাইরাস, এবং দিস ইজ কিলিং, দিস ইজ আ ডিজিজ বেসিক্যালি। উই নিড টু লার্ন হাউ টু কন্ট্রোল ইট। আমি গতকালকের পেপারের নিউজ বা আজকের পেপারের নিউজ, গুগল এবং ফেসবুককে সম্ভবত আমেরিকার কোর্ট অনেক কোটি টাকার ফাইন করেছে। এটা প্রুফ যে বাচ্চাদের আসক্তি, অ্যাডিকশন এবং তাদের যে মনোযোগ নষ্ট, এগুলোর পিছিয়ে তাদের দায়িত্ব আছে কোর্টের রুল। টাকার অ্যামাউন্টটা ওদের $100 billion কোম্পানির তুলনায় খুব একটা বড় না, বাট দিস হ্যাজ ডিফারেন্ট সিগনিফিকেন্ট। সেটা কি, যখন এই জিনিসটা একবার কোর্টে প্রুফ হয়, তখন অন্যরাও এই সিমিলার লিটিগেশনগুলো করতে থাকে। বাট উই আর লিভিং ইন দ্যাট ওয়ার্ল্ড, যেখানে আমাদেরকে আমাদের জেনারেশনগুলোকে এই জায়গাতে শিক্ষা দিতে হবে। এবং মেবি দিস বিগ অর্গানাইজেশনস যারা কিনা আমাদেরকে সাইকোলজিক্যালি ম্যানিপুলেট করছে, আই এম সেইং দিস, আই এম আ বিগ ইউজার অফ ফেসবুক, I have got a lot of good return from Facebook, but this is true, the notification they send, যে ওয়েতে আমাকে আপনাকে অ্যাট্রাক্ট করে রাখে, সেটা কমপ্লিটলি সাইকোলজিক্যালি ডোপামিন ইফোর্ট দেওয়ার মাধ্যমে করতে থাকে। সো এগুলো থেকে আমাদেরকে প্রোটেক্ট করার জন্য আমাদের সোশ্যাল সিস্টেমটাকে সামলাতে হবে। না, ভেরি ইন্টারেস্টিংলি আমি আমার মানে এই পর্যন্ত এটা খুব ইন্টেনশনালি আমি করেছি। আমি কোনোদিন দেখি না, ওই যে কি বলে স্টোরি, রিল দেখি না, আই নেভার। আমি জানি না এখান থেকে শেখার কিছু আছে কিনা, যদি থাকে হয়তো আমি মিস করেছি, বাট আমি নেভার এন্টার, মানে আমি ওখানে ঢুকি না কখনো। আমি লাইফে, ভাই আমি আপনার সাথে ছোট করে বলি, আমি লাইফে দেখতাম না। একদিন আমি ঢুকেছি, আমি দেখলাম রাত 10টা-11টায় ঢুকলাম, 12টা, পরের দিন আমি ঢুকলাম 12টা, সরি 3টা, মানে 3 ঘন্টা। ওই 2 দিনের পরে আমি পরের দিন চিন্তা করলাম আমি কী করলাম, আমি 2 দিন আমার, এবং কিছুই না জানেন আমি কী দেখছি আমি বলতে পারবো না, 10-15 সেকেন্ডের গান, এই রিল সেই রিল, আই স্টপড দেয়ার, এবং আমি আর কখনো করিনি। এবং এইটাই আমি দেখেছি ঘন্টার পর ঘন্টা মানুষ এটাতে পড়ে আছে। সো আমি আসলে একটু আগে বলছিলাম যে লাইফের পারপাসটা কি আমাদের বোধহয় প্রত্যেকের একটু চিন্তা করা উচিত। আমি এই দুনিয়াতে কেন আসছি, আমার দুনিয়াতে থাকলাম কার জন্য, আমার জন্য কতটুকু, পরিবারের জন্য কতটুকু, সমাজের জন্য কতটুকু, আমি কি আসলে কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারলাম কিনা, কারণ একসময় তো যেতে হবে। তাহলে কি রেখে গেলাম, আমার কোনো দাগ কি রেখে গেলাম, এই চিন্তাগুলো ধীরস্থিরভাবে যদি করে তাহলে আমাদের বোধহয় এত ছুটতে হয় না, তাই না? আমরা বোধহয় আমাদের লাইফের পারপাসটা এখনো ঠিক করতে পারিনি, যে আমরা আসলে হোয়াইটা ঠিক করতে পারি নাই। হোয়াট ইজ মাই হোয়াই? এই জায়গাটা আসলে আমাদের অনেক ভূমিকা আছে, আমাদের সোসাইটিকে এখানে ভূমিকা নিতে হবে, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে এখানে ভূমিকা নিতে হবে, আমাদের এডুকেশন সিস্টেমকে এখানে ভূমিকা নিতে হবে, আমাদের যারা সিনিয়র আছে, ইনফ্লুয়েন্সার শুড নট বি যে কিনা মানে অনেক ভালো ভালো ভিডিও বানিয়ে আমাকে গাড়ি দেখাচ্ছে, বাড়ি দেখাচ্ছে, মজার মজার গান শোনাচ্ছে। ইনফ্লুয়েন্সার শুড বি দোজ পিপল, যাদের আমি রে ডায়ালোর কথা বলছি, উই নিড ইনফ্লুয়েন্সার লাইক দ্যাট, যারা বলবে এবং যারা আমার লাইফকে
ইনফ্লুয়েন্স করবে। উই নিড দোজ কাইন্ড অফ পিপল ইন বাংলাদেশ বেসিক্যালি। কারণ অনেক সময় না আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় না দিলে আমরা ধরতে পারি না। সো চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়ার মতো আসলে লোক দরকার আমাদের দেশে। অনুপম ভাই অনেক ধন্যবাদ। আমি আসলে হারিয়ে গেছিলাম, মানে গল্প করতে করতে হয়তো আরো অনেকক্ষণ করা যেত, অন্য 1 ঘন্টা হয়ে গেছে। সো থ্যাংক ইউ সো মাচ। যাওয়ার আগে আপনার জন্য 1 মিনিট বরাদ্দ, এনিথিং ইউ ওয়ান্ট টু সে? আমি উদ্যোক্তাদের উদ্দেশ্যে এবং যারা এই ভিডিওটা দেখছে সবাইকে একটা জিনিস বলতে চাই যে লার্নিংটাতে প্রচণ্ড রকমের ফোকাস করেন, এটার কোনো বিকল্প নাই। এবং এই বছরের জন্য আপনি এআইটাকে ফোকাস করেন। এই 2টা জিনিস আমি খুব আর্নেস্টলি রিকোয়েস্ট করব যে সবসময় লার্নিংয়ের উপরে থাকেন এবং এআই নিয়ে নিজেকে ইমপ্রুভ করতে থাকেন। দিস ইজ দ্য ফিউচার। আগামী 1 ডিকেড দিস উইল ডিপেন্ড। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। শুনলেন এতক্ষণ অনুপম ভাইয়ের গল্প, ওনার অভিজ্ঞতা, অনেক কিছু আমরা নিজেরা শেয়ার করলাম। এবং লাস্টে উনি যে কথাটা বললেন, আসলে শেখার কোনো বিকল্প নেই। আমি এই কথাটা প্রতিদিন প্রতি মুহূর্তে আপনাদেরকে বলি এবং আমি নিজে ব্যক্তিগতভাবে প্রতিদিন শিখি। আমার শিখতে খুব ভালো লাগে, যে কোনো মানুষের কাছ থেকেই শেখার চেষ্টা করি। কারণ এই শেখা আপনাকে, ওই যে বলে না, লার্নিং আপনাকে আর্নিং দেবে। সো আপনি যত বেশি শিখবেন কোনোটাই বৃথা যাবে না। সেখান থেকে আপনি কিছু না কিছু জীবনে অর্জন করতে পারবেন, আলোকিত হতে পারবেন, এগিয়ে যেতে পারবেন। সবচেয়ে বড় কথা, আপনি ভালো থাকবেন, আপনার মন ভালো থাকবে, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন যদি আপনি শেখার মধ্যে থাকেন। কারণ এটা একটা জিনিস আপনাকে বিরক্ত করবে না। ধন্যবাদ।